আসসালামু আলাইকুম। HTML কোর্সে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি আমি মোহাম্মদ পারভেজ মোশাররফ, আপওয়ার্কের একজন টপ রেটেড ফুল স্ট্যাক ডেভেলপার। এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করলে আপনি আপনার স্কিলের তালিকায় আত্মবিশ্বাসের সাথে HTML স্কিলটি যুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা ভবিষ্যতে কোন ধরনের ভিডিও পেতে চান সে বিষয়ে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি HTML কি এই প্রশ্নটা দিয়ে। HTML টা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মনে রাখবেন এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাইলে একটা ওয়েবসাইটের সাথে HTML কিভাবে সম্পর্কিত চলুন দেখে নেই। এই যে ইন্টারেক্টিভ ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা একটা দৃষ্টিনন্দন একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা HTML, CSS এবং JavaScript এর সমন্বয়ে গঠিত হইছে। আমি যদি এই ওয়েবসাইট থেকে CSS এবং JavaScript ডিসেবল করে দিই, তাহলে দেখতে পাবেন HTML দিয়ে একটা ওয়েবসাইটের কতটুকু বানানো সম্ভব। আমি জাস্ট রাইট বাটনে ক্লিক করলাম এবং ইন্সপেক্ট এ ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে যে হেড অংশটুকু দেখতে পাচ্ছেন, এই হেডের মধ্যে আমি রাইট ক্লিক করলাম অ্যান্ড দেন ডিলেট এলিমেন্টে ক্লিক করলাম। দেখেন HTML শুধু রইল এখানে, আমরা CSS এবং জাভাস্ক্রিপ্ট ডিসেবল করে দিছি। সো HTML এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে এই যে কনটেন্টগুলো আমরা অ্যাড করতে পারি, এই কনটেন্টগুলাকে ডিজাইন করার জন্য আমরা HTML এর সাথে CSS ব্যবহার করি এবং এই পুরা ওয়েবসাইটটাকে ইন্টারেক্টিভ করার জন্য, ডাইনামিক করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকি। আমরা যদি আগের যুগে ফিরে যাই, তাহলে দেখব যে আগেকার যখন CSS আবিষ্কার হয় নাই, তখন ওয়েবসাইটগুলা কেমন ছিল। দেখেন এই ওয়েবসাইটটা শুধু HTML ইউজ করে বানানো হয়েছিল। এটা আ ২০০০ সালের ভার্সন। সো আমরা যদি ইয়াহুর ওয়েবসাইটে যাই, দেখেন এই ওয়েবসাইটটা দেখেন। এটা ১৯৯৬ সালের একটা ওয়েবসাইট। আমরা যদি শুধু HTML দিয়ে একটা ওয়েবসাইট বানাই, তাহলে আমরা এইরূপ ওয়েবসাইট বানাইতে পারবো। এখানে একটা ওয়েবসাইট আছে web.archive.org, এটাতে আপনারা আগের যুগের অর্থাৎ ১৯৯৬ সাল, ১৯৯০ সাল এরকম আগের যুগের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো আপনারা ভিজিট করতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে। বাই দ্য ওয়ে, আমরা আজকে শিখব HTML। HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পারছেন HTML দিয়ে আমরা কতটুকু করতে পারি। জাস্ট আমরা যখন এই HTML দিয়ে এই জিনিসগুলা আমাদের ওয়েবসাইটে যুক্ত করব, দেন CSS এড করব, দেন আমাদের ওয়েবসাইটটা একটা দৃষ্টিনন্দন ওয়েবসাইটে পরিণত হবে। আমরা প্রথমে HTML শিখব, এরপরে CSS, এরপরে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। এভাবে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা ইনশাল্লাহ এই টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে কমপ্লিট করব কমপ্লিটলি ফ্রিতে। আমি আমার পিসিতে ইউটিউব ফোল্ডারের ভিতরে একটা HTML ফোল্ডার তৈরি করব। এই HTML ফোল্ডারটা আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। আপনাদের যাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করা নেই, তারা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে নেবেন। আপনারা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে যদি আপনারা আপনাদের তৈরি করা ফোল্ডারটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেন, দেন আপনাদের সেই ফোল্ডারটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে যাবে। ওপেন করার পরে আপনারা যদি সেই ফোল্ডারটার ভিতরে যদি আপনারা কোনো ফাইল তৈরি করতে চান, তাইলে নিউ ফাইল বাটনে ক্লিক করবেন, অথবা আপনারা যদি ফোল্ডার তৈরি করতে চান, তাহলে নিউ ফোল্ডার বাটনে ক্লিক করবেন। আমরা এখন সেই HTML ফোল্ডারটার ভিতরে একটা HTML ফাইল তৈরি করতে চাচ্ছি। তাই HTML ফোল্ডারের ভিতরে যে নিউ ফাইল যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে একটা নাম দিব আমরা। যেহেতু আমরা মেইন ফাইল হিসেবে তৈরি করতেছি এটা, সেহেতু আমরা ইনডেক্স নাম দিব এবং এটার জন্য একটা এক্সটেনশন এড করতে হবে, সেটা হচ্ছে .html। আমরা যদি
জাভাস্ক্রিপ্টের একটা ফাইল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে জাভাস্ক্রিপ্ট ফাইলটার নাম দিতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি সেই ফাইলটার নাম স্ক্রিপ্ট দিই এবং শেষে ডট জেএস এক্সটেনশনটা দিতে হবে। সো আপনারা বুঝতেই পারছেন জাভাস্ক্রিপ্টের জন্য ডট জেএস শেষে ইউজ করা লাগতেছে এক্সটেনশন হিসেবে, এইচটিএমএল এর জন্য ডট এইচটিএমএল এক্সটেনশন হিসেবে ইউজ করা লাগতেছে। আপনাদের দেখার সুবিধার জন্য আমি উইন্ডোটাকে বড় করে দিচ্ছি। আপনাদের যাদের ভিজুয়াল স্টুডিও কোডে লাইভ সার্ভার এক্সটেনশনটি ইনস্টল করা নেই, তারা লাইভ সার্ভার এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন। লাইভ সার্ভার এক্সটেনশনটি ইনস্টল করার জন্য আপনাদেরকে এক্সটেনশনে যেতে হবে, দেন লাইভ সার্ভার চার্জ করতে হবে, লাইভ সার্ভার, অ্যান্ড দেন আপনারা এখানে লাইভ সার্ভার এক্সটেনশনটি পেয়ে যাবেন, দেন আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা যদি লাইভ সার্ভার এক্সটেনশনটি ইনস্টল করেন, তাহলে আপনারা এই যে গো লাইভ যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেটা আপনারা আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডে দেখতে পাবেন। যদি দেখতে না পান, তাহলে ক্লোজ করে আবার ওপেন করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন। আমরা লাইভ সার্ভার এক্সটেনশনটা ইউজ করি, এর কারণ হচ্ছে আমাদের কোডগুলা করার সাথে সাথে যেন এর আউটপুটটা আমরা ব্রাউজারে দেখতে পাই। এটা ইউজ না করলে আমাদের বারবার রিলোড বাটনে ক্লিক করা লাগে, সেজন্য আমরা লাইভ সার্ভার এক্সটেনশনটা ইউজ করে থাকি। সো আমরা এখন HTML কোড শুরু করব ইনশাল্লাহ। আমার ভিজুয়াল স্টুডিও কোডে লাইভ সার্ভার এক্সটেনশনটি ইনস্টল করা আছে, তাই এখানে গো লাইভ অপশনটি দেখা যাচ্ছে। আমরা HTML কোড শুরু করব। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, HTML মানে হচ্ছে ট্যাগস। আপনাকে যেকোনো কিছু যদি ডিক্লার করা লাগে, যেকোনো কিছু অ্যাড করা লাগে, ফর এক্সাম্পল আপনার যদি ইমেজ অ্যাড করা লাগে, তাহলে আপনাকে ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। আপনার যদি অডিও অ্যাড করা লাগে, তখন আপনাকে অডিওর একটা ট্যাগ ইউজ করা লাগবে। আপনার যদি লিঙ্ক ইউজ করা লাগে, তাহলে আপনাকে লিঙ্কের জন্য একটা ট্যাগ ইউজ করা লাগবে। এখন আমরা একটা জিনিস ডিক্লার করতে যাচ্ছি, এই ফাইলটার টাইপ, আমরা যে ফাইলটা ক্রিয়েট করছি, এই ফাইলটার টাইপ হচ্ছে ডকুমেন্ট টাইপ একটা ফাইল, এবং এটা হচ্ছে ভার্সন HTML এর ভার্সন 5। সেটা ডিক্লার করার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে ডক টাইপ HTML। এই ট্যাগটা দ্বারা বোঝানো হয় যে এই ফাইলটা একটা হচ্ছে HTML ভার্সন 5 ফাইল, এবং এটার টাইপ হচ্ছে ডকুমেন্ট টাইপ। এন্ড দেন আমরা HTML এর মেইন ট্যাগ দেওয়ার মাধ্যমে HTML কোড শুরু করে থাকি। এখানে দেখেন, এখানে আমরা একটা HTML ট্যাগ লিখেছি, যেটার একটা ওপেনিং ট্যাগ আছে আর একটা ক্লোজিং ট্যাগ আছে। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্যটা হচ্ছে ওপেনিং ট্যাগে কোনো ফরওয়ার্ড স্ল্যাশ থাকে না, ক্লোজিং ট্যাগে জাস্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকে। এখানে দেখেন অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এখানেও অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে, এখানে জাস্ট পার্থক্যটা হচ্ছে জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশটা। এটার ভিতরে আমরা প্রথমে হেড ট্যাগ দিয়ে থাকি। হেড ট্যাগের ভিতরে আমরা ওয়েবসাইটের টাইটেল দিয়ে থাকি। যেমন ধরেন যে এই যে W3 স্কুলের ওয়েবসাইটটা, আপনারা জাস্ট W3 স্কুলের ওয়েবসাইটটা দেখেন। W3 স্কুলের ওয়েবসাইটের উপরে দেখতে পাচ্ছেন একটা লোগো, এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন টু HTML, এটা হচ্ছে একটা টাইটেল। এটাকে বলে ওয়েবসাইটের টাইটেল, এটাকে হচ্ছে ওয়েবসাইটের ফেভিকন আইকন বলা হয়। আমরা এখন আমাদের যে ওয়েবসাইটটা বানাচ্ছি HTML দিয়ে, সেখানে ওয়েবসাইটের টাইটেল দিব টাইটেল ট্যাগের মাধ্যমে। এখানে দিলাম মাই ওয়েবসাইট। এবার আমরা দেখতে চাচ্ছি যে এই যে কোডগুলা, এগুলার আউটপুট দেখার জন্য আমরা জাস্ট গো লাইভে ক্লিক করব, অথবা আমরা যদি এই পেজটার উপরে রাইট ক্লিক করি, দেন নিচে আমরা একটা অপশন পাবো ওপেন উইথ লাইভ সার্ভার। আমি জাস্ট এটাতে ক্লিক করতেছি। ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করার সাথে সাথে আমাদের ওয়েবসাইট, আমাদের যে কোডটা করতেছিলাম সেটার আউটপুটটা ক্রোম ব্রাউজারে ওপেন হয়ে গেল। আমি জাস্ট দেখার সুবিধার জন্য ভিজুয়াল স্টুডিও কোড এবং ক্রোম ব্রাউজার একই স্ক্রিনের মধ্যে রাখবো। আমি দেখার সুবিধার জন্য এটাকে ছোট করে দিব। দেখেন, আমরা HTML ট্যাগ লিখছি, এরপরে হেড লিখছি, এরপরে টাইটেল লিখছি। এই টাইটেলটা কোথায় দেখতে পাচ্ছি? ওয়েবসাইটের হেডের মধ্যে, ওয়েবসাইটের মাথার মধ্যে দেখেন মাই ওয়েবসাইট জিনিসটা দেখা যাচ্ছে। আমরা ওয়েবসাইটের টাইটেল অ্যাড করে ফেলেছি। আমরা এবার ওয়েবসাইটের একটা আইকন অ্যাড করব। আমি আইকন হিসাবে আমার একটা ইমেজ ইউজ করব, সেজন্য একটা আমার HTML ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার তৈরি করব, সেটার নাম দিব ইমেজেস। আমরা
ইমেজেস যদি ইউজ করতে চাই আমাদের ওয়েবসাইটে, তখন আমরা সেই ইমেজগুলা এই ইমেজ ফোল্ডারের মধ্যে স্টোর করব। আমি আমার একটা ইমেজ সেই ইমেজ ফোল্ডারের মধ্যে এনে ছেড়ে দিচ্ছি। আমার ইমেজটা সেই ফোল্ডারের মধ্যে চলে আসলো। এবার আমরা সেই ইমেজটা আইকন হিসাবে ইউজ করব। সেটার জন্য টাইটেলের পরে আমরা জাস্ট লিঙ্ক ট্যাগটা লিখব অ্যান্ড দেন রিলে দিব আইকন অ্যান্ড দেন টাইপ দিব ইমেজ অর এক্স আইকন অ্যান্ড দেন href হচ্ছে আমাদের যে ইমেজটা আমরা এখানে ইউজ করব সেই ইমেজের ঠিকানা হচ্ছে কারেন্ট ফোল্ডার থেকে একটা ইমেজ ফোল্ডার আছে, সেই ইমেজ ফোল্ডারের ভিতরে কারেন্ট ফোল্ডার আমরা কিভাবে বোঝাবো? ডট দ্বারা বোঝাচ্ছে index.html যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা /images ফোল্ডারের ভিতরে and then /profile.jpeg নামক একটা ইমেজ আছে, সেটার জন্য আমরা সেই ইমেজের নামটা লিখব profile.jpeg and then আমরা লিঙ্ক ট্যাগটা শেষ করে দিব। দেখেন আমরা প্রথমে লিঙ্ক ট্যাগ দিছি, এরপরে রিলে দিছি আইকন and then টাইপ দিছি ইমেজ অর এক্স আইকন and then href হচ্ছে ঠিকানা। আমরা যে ইমেজটা ইউজ করতে যাচ্ছি সেই ইমেজটার ঠিকানা হচ্ছে কারেন্ট ফোল্ডার থেকে একটা ইমেজ ফোল্ডার আছে সেটাতে যাওয়ার পরে profile.jpeg নামক একটা ফাইল আছে, সেটা হচ্ছে একটা ইমেজ ফাইল অ্যান্ড দেন আমরা যে লিঙ্ক ট্যাগ আছে সেটা ক্লোজ করে দিব। আমরা প্রথমে বলেছিলাম যে একটা ট্যাগ শুরু আছে এবং শেষ আছে। কিছু ট্যাগ আছে যেগুলার ক্লোজিং ট্যাগ নাই, সেই রকম একটা ব্যতিক্রমধর্মী একটা ট্যাগ হচ্ছে এটা লিঙ্ক ট্যাগটা, যেটা আমরা ফেবিকনের জন্য ইউজ করে থাকি। সো আমরা Ctrl+S দিয়ে যদি সেভ করি তখন আমরা আউটপুটটা রাইট সাইডে দেখতে পাবো। দেখেন আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটের টাইটেল দিয়েছিলাম, সেই টাইটেলের পরে আমরা এখন একটা আইকন সেট করছি যেটা হচ্ছে একটা ফেবিকন আইকন। এই টাইটেলটা আমরা চাইলে আপডেট করতে পারি। এখানে আমি আমার নামও দিয়ে দিতে পারি, পারভেজ মুশারফ SWE। Ctrl+S দিয়ে যদি সেভ করি সাথে সাথে দেখেন এখানে মাই ওয়েবসাইট, এরপর হচ্ছে আমার নাম দেওয়া আছে এবং একটা আইকনও সেট করা আছে। সো দেখেন আমরা হেডের ভিতরে টাইটেল সেট করছি, আইকন সেট করছি। এবার আমরা বডিতে কাজ করব। বডি হচ্ছে এই জায়গা থেকে নিচে যে বডি আছে সেটাকে বডি বলে থাকি। সো এখন আমরা হেডের মধ্যে যা করা উচিত তা করছি, এবার আমরা বডিতে কাজ করব ইনশাআল্লাহ। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন এই লিঙ্ক ট্যাগটা অ্যাড করছিলাম তখন এই লিঙ্ক ট্যাগের মধ্যে আমি একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিই নাই। আমি যখন সেভ করি সাথে সাথে এই ফরওয়ার্ড স্ল্যাশটা অ্যাড হয়ে যায়। এই ফরওয়ার্ড স্ল্যাশটা অ্যাড করছে হচ্ছে প্রিটিয়ার। আমি একটা এক্সটেনশন ইউজ করতেছিলাম, সেই প্রিটিয়ার এক্সটেনশন। এটাতে ফরওয়ার্ড স্ল্যাশ ছাড়া আপনারা লিঙ্ক ট্যাগটা আপনারা অ্যাড করতে পারবেন, অর্থাৎ যেগুলাতে ক্লোজিং ট্যাগ নাই সেগুলাতে ফরওয়ার্ড স্ল্যাশ ছাড়াও আপনারা ইউজ করতে পারবেন অথবা ফরওয়ার্ড স্ল্যাশ সহ আপনারা ইউজ করতে পারবেন। এখানে ফরওয়ার্ড স্ল্যাশ সহ ইউজ করলে এটা JSX-এও সাপোর্ট করবে, HTML-ও সাপোর্ট করবে। আপনারা যদি ফরওয়ার্ড স্ল্যাশ ছাড়া ইউজ করেন সেক্ষেত্রে শুধুমাত্র HTML-এ সাপোর্ট করবে এই ট্যাগটা, JSX-এ সাপোর্ট করবে না। যখন আমরা এরকম ক্লোজিং ট্যাগ থাকবে না এইরূপ ট্যাগ ইউজ করব সেক্ষেত্রে আমরা শেষে একটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করব। আমরা এবার বডি ট্যাগ ইউজ করব। হেড ট্যাগের পরে থাকে বডি ট্যাগ। আমাদের বডির মতোই আমাদের মাথার পরে আমাদের মেইন বডি থাকে। বডির ভিতরে আমরা যাই অ্যাড করি না কেন তা আমরা ওয়েবসাইটে দেখতে পারবো। দেখেন এখানে একটা হেডিং অ্যাড করছি, হেডিং 1, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা র্যান্ডম একটা লেখা অ্যাড করি এবং Ctrl+S দিয়ে সেভ করি সাথে সাথে আমরা সেই র্যান্ডম লেখাটা আমাদের ওয়েবসাইটে দেখতে পাবো। কিন্তু আমরা জানি যে
আমাদের HTML এর মধ্যে আমরা যাই অ্যাড করি না কেন আমাদেরকে একটা ট্যাগের মাধ্যমে অ্যাড করতে হবে। সেহেতু আমরা এখানে p ট্যাগের মাধ্যমে টেক্সটটা অ্যাড করলাম। আমরা একটা ওয়েবসাইটে গিয়ে দেখব, যেমন যে প্রথম আলো ওয়েবসাইটে গেলাম। এখানে দেখেন একটা বড় হেডিং দেখা যাচ্ছে, এরপরে ছোট একটা লেখা দেখা যাচ্ছে ছোট অক্ষরের। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে বড় একটা হেডিং দেখতে পাচ্ছি, এরপর ইমেজ দেখতে পাচ্ছি, এরপরে এখানে কোটেশন দেখা যাচ্ছে, এরপরে লিখার পরে একটা লাইনের পর আরেকটা লাইনে চলে আসছে এমন দেখা যাচ্ছে। এটা একটা প্যারাগ্রাফ, এরকম দেখতে পাচ্ছি আমরা। আমরা এবার দেখব যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে এমন হেডিং অ্যাড করতে পারি, এভাবে একটা লাইনের পর আরেকটা লাইনে চলে আসতে পারি, এরপরে কিভাবে প্যারাগ্রাফ অ্যাড করতে পারি, সেই বিষয়গুলা এবার আমরা দেখব। বডি ট্যাগের মধ্যে আমরা কিভাবে এগুলা অ্যাড করতে পারি। আমরা চাইলে এটাকে কমেন্ট করে দিতে পারি, সেক্ষেত্রে ব্রাউজার এই লেখাগুলা এক্সিকিউট করবে না। কমেন্ট কিভাবে করতে হয়? কমেন্ট করতে হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট এন্ড দেন এক্সক্লেমেশন মার্ক এন্ড দেন হাইফেন হাইফেন এন্ড দেন এই যে হাইফেন অ্যাঙ্গেল ব্র্যাকেটটাকে এই পাশে এনে দিলাম। এখন দেখেন অ্যাঙ্গেল ব্র্যাকেট এক্সক্লেমেশন মার্ক হাইফেন এন্ড দেন যেগুলো কমেন্ট করতে হবে সেই লেখাগুলা, এরপরে হচ্ছে হাইফেন অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই দুইটার ভিতরে যা থাকবে তা কমেন্ট হিসেবে গণ্য হবে, যা ব্রাউজার এক্সিকিউট করবে না। আমি যদি Ctrl+S দিয়ে সেভ করি, দেখেন ব্রাউজার আর সেই ট্যাগগুলাকে এক্সিকিউট করতেছে না। আপনারা যে কোনো লেখা এই কমেন্ট ট্যাগের ভিতরে যদি আপনারা লিখেন, সেটা ব্রাউজার আর রিড করবে না এবং এক্সিকিউট করবে না। আমাদের যদি কোনো নোট করা লাগে, কোনো কিছু লিখে রাখা লাগে, সেক্ষেত্রে আমরা এই কমেন্ট ট্যাগটা ইউজ করে থাকি। এবার দেখব হেডিং ট্যাগ। আমরা আমাদের ওয়েবসাইটের হেডিং এর জন্য আমরা হেডিং ট্যাগ ইউজ করে থাকি। হেডিং এর জন্য আমরা H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডিং ইউজ করে থাকি। এটা হচ্ছে হেডিং 1। Ctrl+S দিয়ে যদি সেভ করি, এটার আউটপুট আমরা হাতের ডান সাইডে দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে আমি ওপেনিং ট্যাগ লেখার সাথে সাথে ক্লোজিং ট্যাগ চলে আসতেছে। ফর এক্সাম্পল, আমি যদি বডি লিখি, সাথে সাথে বডির ক্লোজিং ট্যাগটা চলে আসতেছিল। আমি যদি এখানে H2 ট্যাগটা লিখি, সাথে সাথে দেখেন ক্লোজিং ট্যাগটা চলে আসছে। এরপরে আমি যদি এখানে একটা লেখা লিখলাম আর কি, Ctrl+S দিয়ে সেভ করলাম, আর হাতের ডান সাইডে দেখেন হেডিং 2টা দেখতে পাচ্ছি আমরা। এখানে যদি আমি ওপেনিং ট্যাগে যদি কোনো একটা কিছু চেঞ্জ করি, ফর এক্সাম্পল H2কে আমি H1 করে দিই, দেখেন ক্লোজিং ট্যাগেও সেই চেঞ্জটা হয়ে যাচ্ছে সাথে সাথে। সেটার জন্য আমি একটা এক্সটেনশন ইউজ করে থাকি, সেটা হচ্ছে অটো রিনেম ট্যাগ। অর্থাৎ আমি যখন এখানে কোনো কিছু একটা রিনেম করব, সেটার সাথে সাথে যেন ক্লোজিং ট্যাগও রিনেম হয়ে যায়, আমার এক্সট্রা করে যেন ক্লোজিং ট্যাগে সে রিনেম করা না লাগে, সেটার জন্য আর কি। এরপর হচ্ছে অটো ক্লোজিং ট্যাগ, এটা ইউজ করে হচ্ছে, এটা ইউজ করার কারণ হচ্ছে ওপেনিং ট্যাগ লেখার সাথে সাথে যেন ক্লোজিং ট্যাগটা চলে আসে। আপনারা জাস্ট আপনাদের যদি সেই ফিচারগুলো লাগে, তাহলে এক্সটেনশনে যাবেন, এক্সটেনশনে গিয়ে অটো ক্লোজ ট্যাগ এবং অটো রিনেম ট্যাগ, এই দুইটা এক্সটেনশন আপনারা ইনস্টল করে নিতে পারেন। সো H1 ট্যাগ আমরা দেখলাম, এরপরে দেখব হচ্ছে H2 ট্যাগ। Ctrl+S দিয়ে আমি যদি সেভ করি, H2 ট্যাগ দেখেন তুলনামূলকভাবে একটু ছোট হেডিং। এরপরে যদি H3 দেখি, H3 হেডিং 3, Ctrl+S দিয়ে যদি সেভ করি, তুলনামূলকভাবে আরও ছোট হেডিং। এরপরে আছে H4, Ctrl+S, এটা আরও ছোট হেডিং। H5, H6 পর্যন্ত আমাদের হেডিং আছে। আমি যদি Ctrl+S দিয়ে সেভ করি, দেখতে পাচ্ছেন ডান সাইডে হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত। এই হেডিংগুলা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টের প্রায়োরিটি অনুযায়ী আমরা দিয়ে থাকি। আমাদের যদি হেডিং 1 দরকার হয়, যদি বড় হেডিং দরকার হয়, তাইলে আমরা HTML-এ
H1 ইউজ করব। আমাদের যদি সবচেয়ে ছোট হেডিংটা দরকার হয় তাহলে আমরা HTML এ H6 হেডিংটা ইউজ করব। আমরা এখানে বিভিন্ন রকম এট্রিবিউট ইউজ করে থাকি। প্রথমে বলে রাখি এট্রিবিউট জিনিসটা কি। এট্রিবিউটটা হচ্ছে কোন একটা ট্যাগ সম্পর্কে যে আমরা এডিশনাল ইনফরমেশন দিয়ে থাকি সেটাই হচ্ছে এট্রিবিউট। ফর এক্সাম্পল, আমরা এখানে একটা লিঙ্ক ট্যাগ দিয়েছিলাম, সেই লিঙ্ক ট্যাগের মধ্যে রিলেশন একটা এট্রিবিউট, টাইপ একটা এট্রিবিউট, href একটা এট্রিবিউট। অনুরূপভাবে HTML-ও বিভিন্ন ধরনের আমরা এট্রিবিউট দিতে পারি। সেই এট্রিবিউটগুলোর মধ্যে একটা হচ্ছে স্টাইল এট্রিবিউট। স্টাইল এট্রিবিউটের মাধ্যমে আমরা এই যে হেডিংটা দেখতে পাচ্ছেন সেটার ডিজাইন আমরা চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। সো স্টাইল ইকুয়াল টু ডাবল কোটেশন দিলাম, এরপরে দিব কালার, রেড দিলাম। কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি দেখেন আমার হেডিং 1-এর কালার চেঞ্জ হয়ে গেল। আমরা চাইলে সেমিকোলন দিয়ে আরও স্টাইলিং অ্যাড করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম, দেখেন আমাদের জাতীয় পতাকার মতো, বাইরে গ্রিন রাখছি, ভিতরে রেড রাখছি। এভাবে আমরা বিভিন্ন ধরনের স্টাইলিং ইনলাইন স্টাইল হিসাবে সেট করতে পারি। এবার দেখব আমাদের ওয়েবসাইটে, HTML ওয়েবসাইটে আমরা কিভাবে প্যারাগ্রাফ অ্যাড করতে পারি। আমাদের প্যারাগ্রাফ অ্যাড করতে হলে আমাদেরকে পি ট্যাগ ইউজ করতে হবে। পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ, এর মাঝখানে আমরা প্যারাগ্রাফের যে লেখাগুলা সেগুলা লিখব। আমি কিছু র্যান্ডম লেখা অ্যাড করলাম পি ট্যাগের ভিতরে এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি। আমাদের যদি আরও প্যারাগ্রাফ দরকার হয় আমরা পরে আরও পি ট্যাগ ইউজ করব। পি ট্যাগ ইউজ করলাম, ভিতরে কন্টেন্টগুলো দিলাম প্যারাগ্রাফের, অ্যান্ড দেন এগেইন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমরা রাইট পাশে আমাদের প্যারাগ্রাফের রেজাল্টগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের যদি প্যারাগ্রাফের মাঝখানে বা হেডিংয়ের মাঝখানে এই জায়গাগুলোতে যদি আমাদের কোনো লাইন, হরিজন্টালি কোনো লাইন দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা হরিজন্টাল রুলস ইউজ করে থাকি। যেমন ধরেন আমাদের দুইটা প্যারাগ্রাফের মাঝখানে একটা লাইন লাগতেছে, সেজন্য আমরা HR ট্যাগ ইউজ করব, যেটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, সেটাতে শুধু ওপেনিং ট্যাগ থাকলেই হবে। কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি দেখেন দুইটা প্যারাগ্রাফের মাঝখানে একটা হরিজন্টাল রুলস যুক্ত হয়ে গেল। আমাদের যদি হেডিংয়ের পরে যদি একটা হরিজন্টাল রুলস আমরা আনতে চাই সেক্ষেত্রে আমরা সেখানে একটা HR ট্যাগ ইউজ করব। কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি দেখেন হেডিংয়ের পরেই একটা HR যুক্ত হয়ে গেল। এখানে যে আমি স্পেসগুলো দিছি ট্যাগের মাঝখানে সেগুলো কিন্তু ব্রাউজার কাউন্ট করবে না। দেখেন আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি এখানে কিন্তু সেই স্পেসগুলা কোনো প্রভাব ফেলতেছে না আমার কোডের মধ্যে। এবার আমরা দেখলাম প্যারাগ্রাফ ট্যাগ আমরা কিভাবে ইউজ করব এবং হরিজন্টাল রুলস আমরা কিভাবে ইউজ করব। এবার দেখব লাইন ব্রেকিং। এই যে প্যারাগ্রাফটা, এটাতে যদি আমাদের কোনো একটা লাইনে যদি ব্রেক করা লাগে, অর্থাৎ নেক্সট লাইনে চলে আসা লাগে, সেক্ষেত্রে আমরা লাইন ব্রেকার ইউজ করব। সেটা হচ্ছে BR ট্যাগ। BR, এটারও কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা শুধু ওপেনিং ট্যাগটাই যথেষ্ট, যেটাকে সেলফ ক্লোজিং ট্যাগ বলা হয়ে থাকে। কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ করি দেখেন এই যে প্রশ্নবোধক চিহ্নর পরে সেই লাইনটা ব্রেক করে নিচের লাইনে চলে আসছে এর পরের লেখাগুলা। আমরা যদি এই যে হেডিংয়ের পরে স্পেস আছে, এরপরে টু আছে, আমরা যদি এটাতে যদি লাইন ব্রেক ইউজ করি কি হয় দেখেন, BR ট্যাগ ইউজ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন টুটা লাইন ব্রেক হয়ে নিচে চলে আসলো। আমরা যদি HE এর পরে যদি একটা লাইন ব্রেক ইউজ করি কি হয়, BR, কন্ট্রোল এস দিয়ে সেভ করি দেখেন HE এর পরে লাইন ব্রেক হয়ে বাকি লেখাগুলো নেক্সট লাইনে চলে আসলো। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা লাগে, কিভাবে সেই প্যারাগ্রাফ বা হেডিংয়ের মাঝখানে লাইন ব্রেকার ইউজ করা লাগে। আরও দেখলাম কিভাবে হরিজন্টাল রুলস ইউজ করা লাগে। এবার আমরা দেখব প্যারাগ্রাফ ট্যাগের মতো আরেকটা ট্যাগ যেটাকে প্রি ট্যাগ বলা হয়ে থাকে।
এটার মধ্যে আমি 3টা লাইন অ্যাড করলাম। এটা দেখেন প্যারাগ্রাফ ট্যাগ আর এটার মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে এটা নির্দিষ্ট উইডের একটা লেখা সে এক্সিকিউট করবে আমরা যদি সেই ট্যাগের মধ্যে রাখি, এবং যে লাইন ব্রেকগুলা কোড এডিটরের মধ্যে থাকবে সেগুলোও সে এক্সিকিউট করবে। এখানে টেক্সটের পরে লাইন ব্রেক করে আমরা নিচে চলে আসছি, ব্রেকসের পরে লাইন ব্রেক করে নিচে চলে আসছি, সেটা কিন্তু হুবহু সেম ব্রাউজারে এক্সিকিউট করতেছে, যেটা প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু সম্ভব না। ফর এক্সাম্পল আমি এই যে এক্সক্লামেশন মার্কের পরে যদি আমরা এন্টার দিয়ে নিচে চলে আসি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন কোনো ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারতেছি না। এটাতে লাইন ব্রেকিংয়ের জন্য বিআর ট্যাগ ইউজ করা লাগবে, দেন আমরা লাইন ব্রেক করতে পারবো। কিন্তু আমি এখানে লাইন ব্রেকটা রিমুভ করে দিচ্ছি। কিন্তু প্রি ট্যাগের মধ্যে আমরা কোড এডিটরে যদি আমরা লাইন ব্রেক ইউজ করি, সেটা প্রিজার্ভ করবে এবং ব্রাউজারে এক্সিকিউট করবে। আমরা যদি এখানে স্পেস দিই অনেকগুলা, সেগুলোও প্রিজার্ভ করবে এবং সেটা এক্সিকিউট করবে ব্রাউজারের মধ্যে। সো দেখেন এই প্রি ট্যাগের কাজ হচ্ছে যেটা লাইন ব্রেক প্রিজার্ভ করবে, যেটা স্পেসিং প্রিজার্ভ করবে এবং একটা নির্দিষ্ট উইডের লেখা এক্সিকিউট করবে। এটার ফন্ট হচ্ছে কুরিয়ার ফন্ট। সো আপনারা বুঝতে পারছেন যে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রি ট্যাগের ব্যবহার, এটার বিশেষত্ব, এটার পার্থক্য প্যারাগ্রাফ ট্যাগের সাথে। এবার আমরা দেখব টেক্সট ফরম্যাটিং। আমরা যে প্যারাগ্রাফটা লিখলাম, যে প্রি ট্যাগটা লিখলাম, সেগুলোকে আমরা কিভাবে ফরম্যাটিং করতে পারি। ধরেন আমি চাচ্ছি এখানে যে লরিয়াম লেখাটা আছে সেটাকে বোল্ড আকারে দেখাবো এই প্যারাগ্রাফের মধ্যে। সেক্ষেত্রে আমরা বি ট্যাগ ইউজ করব। বি ট্যাগের একটা ক্লোজিং ট্যাগ আছে আর একটা ওপেনিং ট্যাগ আছে। এই দুইটা ট্যাগের মাঝখানে আমরা যা রাখবো তা বোল্ড হিসাবে দেখাবে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন লরিয়ামটাকে বোল্ড হিসাবে দেখাচ্ছে। এটার আরেকটা ইউজেস আছে, সেটা হচ্ছে স্ট্রং ট্যাগের মাধ্যমেও আমরা একটা লেখাকে বোল্ড আকারে দেখাতে পারি। যেমন এই ডলারটাকে আমরা বোল্ড আকারে যদি দেখাতে চাই, স্ট্রং ট্যাগের মাঝখানে ডলারটাকে রাখবো এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করব। দেখেন ডলারটাকেও কিন্তু সিমিলারলি বোল্ড আকারে দেখাচ্ছে। এখানে বোল্ড দ্বারা শুধুই বোল্ড করা হয়, আর স্ট্রং দ্বারা এই লেখাটার যে ইম্পর্ট্যান্ট সেটা বোঝানো হয় এবং এটা যে গুরুত্বপূর্ণ একটা লেখা সেটা বোঝানো হয়। তাহলে আমরা বুঝতে পারলাম বোল্ড ট্যাগ দ্বারা শুধু একটা লেখাকে বোল্ড করা হয়, আর স্ট্রং ট্যাগ দ্বারা এটাকে একটা গুরুত্বপূর্ণ লেখা সেটাও বোঝানো হয় এবং এটাকে বোল্ড আকারেও এক্সিকিউট করা হয়। এই বোল্ড আর স্ট্রং ট্যাগটার গুরুত্ব তখনই বোঝা যাবে যখন এটা আমরা এসইও করতে যাব। সো আমরা দেখব এবার কিভাবে আমরা একটা লেখাকে ইটালিক করতে পারি। কনসেক্টেচার, এটাকে আমরা যদি ইটালিক করতে চাই সেক্ষেত্রে আমরা আই ট্যাগ ইউজ করব। আই ট্যাগ ইউজ করলে একটা লেখা ইটালিক আকারে এক্সিকিউট করে। আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন এই লেখাটা ইটালিক হয়ে গেল। ইটালিকের জন্য আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে এম্পাসাইজ ট্যাগ। আমি জাস্ট এলিটের ক্ষেত্রে এম্পাসাইজ ট্যাগটা ইউজ করতেছি, জাস্ট ইএমপি। লেখাটা যদি এম্পাসাইজড হয় সেক্ষেত্রে আমরা এই এম্পাসাইজ ট্যাগটা ইউজ করে থাকি। যেই লেখাটাকে এম্পাসাইজড করতে হবে সেই লেখাটাকে আমরা এই ট্যাগের ভিতরেই লিখব। কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, দেখেন এখানে এম্পাসাইজের জন্য ইএম ইউজ করা হয়। এবার দেখেন এলিট, এটাও ইটালিক হয়েছে। এরপরে কনসেক্টেচার, এটাও ইটালিক হয়েছে। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা শুধুই ইটালিক আর এটা হচ্ছে এম্পাসাইজড ইটালিক। এবার আমরা দেখব কিভাবে
আমরা একটা লেখাকে মার্ক করতে পারি। ফর এক্সাম্পল, আমরা এখানকার যে সান্ট লেখাটা আছে এটাকে আমরা মার্কড লেখা হিসাবে দেখাবো। সেক্ষেত্রে আমরা মার্ক ট্যাগ ইউজ করব, MARK। এই ট্যাগটার ভিতরে যদি আমরা কোনো লেখা রাখি সেটা মার্কড হিসাবে দেখায়। কন্ট্রোল এস যদি সেভ করি, দেখেন এই লেখাটা মার্কড হয়েছে। আমরা যদি 4-5টা লেখা যদি মার্কড আকারে দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা 4-5টা লেখাকে এই মার্ক ট্যাগের ভিতরে নিয়ে আসব, সেই 4-5টা লেখা মার্কড হিসাবে দেখাবে। সেভ করলাম, দেখেন যেই লেখাগুলো আমরা মার্ক ট্যাগের ভিতরে রাখছি সেই সব লেখাগুলোকে মার্কড আকারে দেখাচ্ছে। এরপরে মাঝে মাঝে আমরা দেখতে পাই যে কিছু লেখা ছোট হয়ে থাকে। ছোট করার জন্য আমরা স্মল ট্যাগ ইউজ করে থাকি, SMALL। এই স্মল ট্যাগের ভিতরে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলা ছোট লেখা হিসাবে দেখাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এই লেখাটা ছোট আকারে দেখাচ্ছে। আমরা যদি আরো লেখা এটার ভিতরে রাখি তাহলে বাকি লেখাগুলাও এই লেখাটার মতোই ছোটই দেখাবে। এরপর আছে হচ্ছে ডিলেট। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে একটা প্রোডাক্টের প্রাইসিং দেওয়া আছে 500 টাকা, প্রিভিয়াস প্রাইস দেওয়া আছে 900 টাকা। এবার আমরা চাচ্ছি যে এই যে 900 টাকা, এই 900 টাকাটা ডিলেটেড থাকবে, 500 টাকাটা বর্তমান প্রাইস, তাই সেই প্রাইসটা ডিলেটেড থাকবে না, অর্থাৎ সেটার উপর কোনো লাইন থাকবে না। সেক্ষেত্রে আমরা ডিল ট্যাগ ইউজ করে থাকি। এই ডিল ট্যাগের ভিতরে যদি আমরা একটা লেখা রাখি সেটা দেখেন কিরূপ দেখায়। এই যে দেখেন প্রিভিয়াস প্রাইস ছিল এত, আমি জাস্ট এখানে একটা প্রাইস লিখে দিই। প্রিভিয়াস প্রাইস ছিল 900, বর্তমান প্রাইস 500। যদি চাই যে এই যে ডিলেটেড লেখা এটা একটু ছোট আকারে দেখাবে, সেক্ষেত্রে আমরা এখানে স্মল ট্যাগ ইউজ করব এবং সেই স্মল ট্যাগটার ভিতরে পুরা ডিলেট ট্যাগটা ঢোকায় রাখবো। অ্যাজ এ রেজাল্ট এই যে 900 টাকা প্রিভিয়াস প্রাইস, সেটার উপর একটা লাইন দেখাচ্ছে যেটা ডিল ট্যাগের ভিতরে, সেই ট্যাগটা আমরা আবার স্মল ট্যাগের ভিতরে রাখছি, তাই সেটা ছোট আকারে দেখাচ্ছে। এবার আমরা দেখব ইনসার্টেড টেক্সট কিভাবে দেখায়। এখানে সুন্দরভাবে বোঝা যেন যায় সেজন্য আমি আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করতেছি। সেটাতে আমরা ইনসার্টেড টেক্সট কিভাবে আমরা দেখাবো সেটা দেখাবো। এইখান থেকে আমরা ইনসার্টেড টেক্সটটা দেখাবো। ইনসার্টেড টেক্সটের জন্য INS ট্যাগ ইউজ করে থাকি। এই ট্যাগের ভিতরে যা থাকবে তা ইনসার্টেড টেক্সট হিসাবে থাকবে। আমরা জাস্ট এই লাইনের ভিতরে এই লেখাগুলাকে দিলাম, তাই এই লেখাগুলা ইনসার্টেড টেক্সট হিসাবেই দেখাবে। দেখা যাক, কন্ট্রোল এস দিয়ে যদি আমি সেভ করি, দেখেন এখানে যে ইনসার্ট ট্যাগ শুরু করছি যেখান থেকে এবং যেখানে শেষ করছি এর মাঝখানের লেখাগুলার নিচে একটা আন্ডারলাইন দেখা যাচ্ছে, যেটাকে ইনসার্টেড টেক্সট বলা হয়ে থাকে। এবার আমরা দেখব পানির সংকেত আমরা কিভাবে লিখব। আমরা নিশ্চয়ই জানি যে পানির সংকেত হচ্ছে H2O। H2O কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, দেখেন পানির সংকেত H2O, এই টোটা কিন্তু নিচের দিকে থাকে। তাহলে আমরা এই টোটাকে কিভাবে নিচের দিকে আনবো? সাব ট্যাগ ইউজ করার মাধ্যমে নিচের দিকে আনবো। এটাকে বলে সাবস্ক্রিপ্ট ট্যাগ। সাবস্ক্রিপ্ট ট্যাগের কাজ হচ্ছে একটা লেখাকে নিচের দিকে নিয়ে আসা। আমি জাস্ট সাব ট্যাগটা ইউজ করছি, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, সাথে সাথে যে সাব ট্যাগের ভিতরে যে লেখাটা রাখলাম সেই লেখাটা নিচে চলে আসলো। এবার আমরা দেখব এ স্কয়ার প্লাস বি স্কয়ার কিভাবে লিখে। আমি একটা প্যারাগ্রাফ নিলাম, সেটার ভিতরে A2 প্লাস B2 ইজ ইকুয়াল টু C2। দেখেন এটা কিন্তু টোটা কিন্তু
উপরে থাকার কথা সূত্র করার জন্য। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি কিভাবে আপনারা একটা লেখা উপরে ওঠাবেন। উপরে ওঠানোর জন্য সুপার স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করা হয়। সে ট্যাগটা হচ্ছে SUP, যেটার পূর্ণরূপ হচ্ছে সুপার স্ক্রিপ্ট। আমি জাস্ট এই টুটাকে সুপার স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রাখলাম এবং এই টুটাকেও সুপার স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রাখবো। যেহেতু এই টুটাও উপরে থাকবে, তাই আমি এই টুটাকেও সুপার স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রাখলাম, এই টুটাকেও সুপার স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে রাখবো। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। দেখেন a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু c স্কোয়ার। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে কিভাবে আপনারা একটা লেখাকে বোল্ড করবেন। সেই লেখাটা যদি ইম্পর্টেন্ট হয় সেটাতে স্ট্রং ট্যাগ ইউজ করবেন, যেটা এসইওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিভাবে ইটালিক লেখা অ্যাড করবেন আপনাদের ওয়েবসাইটে। ইটালিক লেখাও অ্যাড করার জন্য আমরা ইটালিক ট্যাগ ইউজ করতে পারি এবং এম্পাসাইজ ট্যাগ ইউজ করতে পারি। এরপরে কিভাবে আপনারা লেখাকে মার্কড করবেন এবং কিভাবে একটা লেখাকে ছোট লেখা আকারে দেখাবেন এবং একটা লেখাকে কিভাবে আপনারা এভাবে ক্রস দিয়ে দেখাবেন, কিভাবে একটা লেখার নিচে আন্ডারলাইন অ্যাড করবেন, কিভাবে একটা লেখাকে নিচের দিকে নিয়ে আসবেন। ফর এক্সাম্পল H2U লেখার ক্ষেত্রে আপনারা কিভাবে H2U লিখবেন, আপনারা কিভাবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই যে স্কোয়ারের উপরের যে লেখাগুলা সেগুলা কিভাবে অ্যাড করবেন, সেই বিষয়গুলা আমরা টেক্সট ফরম্যাটিং এর অংশ হিসাবে বুঝতে পারছি আশা করি। এবার দেখব কিভাবে ব্লক কোড ইউজ করতে হয়। ব্লক কোড আমরা এখন দেখব। এবারে এখানে একটা এসার দিচ্ছি যেন একটা লাইন তৈরি হয়। এরপর আমরা ব্লক কোড শুরু করব। প্যারাগ্রাফের মধ্যে দিলাম যে হিয়ার ইজ এ কোড ফ্রম WWF's ওয়েবসাইট। এই ব্লক কোডটা WWF's এর ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, যেটাকে worldwildlife.org বলা হয় আর কি। তো আমরা সেই কোডটা কিভাবে লিখব, সেই কোডটা লিখব ব্লক কোডের ভিতরে। ব্লক কোড শুরু, ব্লক কোড শেষ। এই ব্লক কোডের ভিতরে আমরা যেই কোটেশনটা নিছি সেই কোটেশনটা লিখব। এখানে পেস্ট করে দিলাম সেই কোটেশনটা এবং সেটার ট্যাগের ভিতরে অর্থাৎ ব্লক কোডের ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে CITE। এটার ভিতর আমরা সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। যে লিঙ্ক থেকে আমরা সেই কোডটা সংগ্রহ করছি সেটা CITE যে অ্যাট্রিবিউট আছে সেটাতে দিয়ে দিব এবং কন্ট্রোল S দিয়ে সেভ করব। সো এর আউটপুটটা রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি, হিয়ার ইজ এ কোড ফ্রম WWF's ওয়েবসাইট, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড লাইফ যে ওয়েবসাইট আছে সেটা থেকে এই কোটেশনটা নেওয়া হয়েছে। এরপর হচ্ছে একটা শর্ট কোটেশন। আমরা কিভাবে শর্ট কোটেশন অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে একটা টেক্সট নিলাম এবং সেটাতে আমরা একটা কোটেশন অ্যাড করতে চাচ্ছি হচ্ছে বিল্ড এ ফিউচার হোয়ার পিপল লিভ ইন হারমোনি উইথ নেচার। এই লেখাটার মধ্যে আমরা একটা কোটেশন অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিউ ট্যাগ ইউজ করব। আমি যদি কন্ট্রোল S দিয়ে সেভ করি দেন এখানে আউটপুট দেখা যাচ্ছে যে এখানে এই যে কোটেশন, ডাবল কোটেশন ইউজ করছি আর কি। এইভাবে আমরা ডাবল কোটেশন অ্যাড করতে পারি, অর্থাৎ কিউ ট্যাগের মাধ্যমে আমরা ডাবল কোটেশন অ্যাড করতে পারি। এরপর হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন বলতে আমরা বলতে পারি দ্য TML ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ ওয়েব উইচ ইজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবার আমরা এই যে এটা হচ্ছে শর্ট ফর্ম লিখছি,
HTML এর জাস্ট শর্ট ফর্মটা লিখছি, সেক্ষেত্রে আমরা যখন কোনো একটা কিছুর শর্ট ফর্ম লিখব সেক্ষেত্রে আমরা ABBR অ্যাড করব, এই ট্যাগটা অ্যাড করব, সেই ট্যাগটার ভিতরেই আমরা সেই শর্ট ফর্মটা রাখবো। এখন আমরা HTMLটা ABBR এর ভিতরেই রাখবো, অ্যান্ড দেন এইখানে যে টাইটেল থাকবে সেটার মধ্যে লিখে দিব যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেখেন আমরা যখন এভরিভিয়েশন যখন লিখতে যাব তখন সেটার পূর্ণরূপটা টাইটেল ট্যাগের মধ্যে লিখে দিব। অ্যাজ এ রেজাল্ট ব্রাউজার বুঝতে পারবে যে HTML দ্বারা আমরা কি বুঝাইছি। এটা তো কমন একটা জিনিস, তাই ব্রাউজার ইজিলি বুঝতে পারবে HTML দ্বারা কি বুঝাইছি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা যখন নতুন কোনো কিছু অ্যাড করতে যাব আনফ্যামিলিয়ার, সেক্ষেত্রে তো ব্রাউজার আর বুঝবে না। সেজন্যই আমরা যখন অ্যাব্রিভিয়েশন লিখতে যাব তখন ABBR অ্যাড করব আমাদের ওয়েবসাইটের মধ্যে। এরপর আমরা অ্যাড্রেস কিভাবে লিখব। অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আমরা অ্যাড্রেস যে ট্যাগ সেটা ইউজ করব, সেটা হচ্ছে অ্যাড্রেস। এটার ভিতরেই আমরা অ্যাড্রেস লিখব। ফর এক্সাম্পল পারভেজ SWE, দেন একটা বিআর ট্যাগ দিব, ভিজিট আস এট, and then আবার বিআর ট্যাগ দিব visit us at parvez.com, বিআর ট্যাগ দিলাম, and then দিলাম আমার অ্যাড্রেস কক্সেস বাজার বাংলাদেশ। এভাবে আমরা অ্যাড্রেস ট্যাগ অ্যাড করে থাকি। দেখেন এখানে অ্যাড্রেস ট্যাগটা ইটালিক আকারে দেখাচ্ছে। তো এভাবে যখন দিব আমরা, ব্রাউজার বুঝতে পারবে যে আমরা এই জায়গার মধ্যে আমাদের অ্যাড্রেসটা দিয়েছি। অ্যান্ড দেন আমরা এখন দেখব আমরা কিভাবে লিঙ্ক অ্যাড করতে পারি। লিঙ্ক অ্যাড করার জন্য আমরা ট্যাগ ইউজ করে থাকি, যেটাকে অ্যাঙ্কর ট্যাগ বলা হয়ে থাকে। আমি এখানে আরেকটা হরিজন্টাল রুলস দিচ্ছি, অ্যান্ড দেন আমরা এখন দেখব যে লিঙ্কস আমরা কিভাবে ইউজ করব। ফর এক্সাম্পল আমি আমার ইউটিউবের লিঙ্ক এখানে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। এখানে দিলাম মাই ইউটিউব লিঙ্ক, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। এখানে দেখেন মাই ইউটিউব লিঙ্ক দেখা যাচ্ছে, কিন্তু এখানে কোনো href দেওয়া হয় নাই, মানে লিঙ্কটা দেওয়া হয়, লিঙ্কের অ্যাড্রেসটা href দিয়ে দেওয়া হয়। সো আমি আমার ইউটিউবের লিঙ্কটা আমি এখানে কপি করে দিব। এই যে আমার এই ইউটিউবের লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে এখানে href এর মধ্যে এনে পেস্ট করে দিলাম। কন্ট্রোল S দিয়ে যদি আমি সেভ করি, দেখেন এটা নীল কালারের হয়ে গেল এবং একটা আন্ডারলাইন চলে আসলো। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা লিঙ্ক। এবার যদি আমি লিঙ্কে ক্লিক করি, আমাকে আমার ইউটিউব প্রোফাইলে নিয়ে যাবে এই লিঙ্কটা। দেখেন আমি আমার ইউটিউব প্রোফাইলে চলে আসছি। আমি আবার ব্যাক যাচ্ছি। দেখেন আমরা এমন অনেক সময় দেখি যে একটা লিঙ্কে ক্লিক করলাম, সাথে সাথে পাশে আরেকটা উইন্ডো তৈরি হয়ে সেখানে সেটা ওপেন হইলো। আমরা যদি সেটা করতে চাই তাহলে আমাদের এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যদি ব্ল্যাঙ্ক দিই, সেক্ষেত্রে আমাদের যে লিঙ্কটা ওপেন হবে সেটা নতুন একটা উইন্ডোতে ওপেন হবে। আমি জাস্ট কন্ট্রোল S দিয়ে যদি সেভ দিই এবং আবার লিঙ্কের মধ্যে ক্লিক করি, দেখেন নতুন একটা উইন্ডো তৈরি হয়ে সেখানেই কিন্তু সেই লিঙ্কটা ওপেন হলো। আপনারা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক, যে কোনো ইউটিউবের লিঙ্ক এভাবে আপনারা দিতে পারেন। লিঙ্কের মাঝখানে দিবেন টেক্সটটা, আপনারা যে টেক্সটটা দিতে চান। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে href-এর মধ্যে সেই লিঙ্কের ঠিকানাটা দিতে হবে। এরপরে ব্ল্যাঙ্ক যদি আমরা অ্যাড করি, সেক্ষেত্রে নতুন একটা
উইন্ডোতে সেই লিঙ্কটা ওপেন হবে। আর আমরা যদি ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউটটা না দিই অথবা টার্গেট অ্যাট্রিবিউটটা না দিই, সেটা বাই ডিফল্ট যে উইন্ডোতে আছি সেই উইন্ডোতেই কিন্তু যে লিঙ্কটা দিব সেটা ওপেন হবে। এবার আমরা দেখব যে এখন তো একটা এক্সটার্নাল লিঙ্ক কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখছি। এখানে কিন্তু টার্গেটের মধ্যে আরও কিছু অপশন আছে, ফর এক্সাম্পল টপ, সেলফ, প্যারেন্ট। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউটটা, যেটার মাধ্যমে আমরা নতুন একটা উইন্ডোতে আমাদের যে লিঙ্ক সেটা ওপেন করতে পারি। সেজন্য আমি সেটা দেখালাম। অথবা আমরা যদি কিছুই না দিই সেক্ষেত্রে সেটা বাই ডিফল্ট সেলফ ধরে নেবে এবং সে যে উইন্ডোতে আছে সেই উইন্ডোতেই সেই লিঙ্কটা ওপেন করবে। আমি এখানে টার্গেট হিসাবে ব্ল্যাঙ্ক দিয়ে রাখতেছি। এবার দেখব যে কিভাবে আমরা নিজেদের ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্কটা অ্যাড করব। আমি এখানে একটা ব্র্যাক লিঙ্ক দিচ্ছি, এরপরে আরেকটা লিঙ্ক অ্যাড করব। সেই লিঙ্কের href আমি আপাতত কিছুই দিব না। এরপরে এখানে দিব যে কন্টাক্ট। জাস্ট ব্যাক করতেছি, আমাদের ওয়েবসাইটে চলে আসছি আমরা। এখন দেখেন এখানে কন্টাক্ট, এখানে বিআর ট্যাগ দেওয়ার কারণ হচ্ছে যেন লাইন ব্রেক হয়। আমি যদি লাইন ব্রেক না দিই দেখবেন যে সেটা সেম লাইনেই থাকবে। আমি দেখার সুবিধার জন্য উপরের যে এলিমেন্টসগুলা সেগুলো আমি কমেন্ট করে দেব। এজ এ রেজাল্ট আমাদের ব্রাউজারের মধ্যে এগুলো আর দেখা যাবে না। আমি জাস্ট সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল/এ ক্লিক করলাম, এগুলা কমেন্ট হয়ে গেল। আমি যদি কন্ট্রোল/S দিয়ে সেভ করি, আমরা শুধু আমাদের কমেন্ট আমাদের যে লিঙ্কগুলো নিয়ে কাজ করতেছিলাম সেগুলাই আমরা দেখতে পাবো। আমি জাস্ট লিঙ্ক কমেন্ট থেকে জাস্ট লিঙ্কসটাকে বের করে নিচ্ছি যাতে করে লিঙ্কসটা দেখা যায়। সো দেখেন এখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করছি, এরপরে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করছি। দুইটা লিঙ্কই কিন্তু পাশাপাশি দেখাচ্ছে। আমি যখন প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করতেছিলাম তখন কিন্তু দুইটা প্যারাগ্রাফ দুইটা লাইনে দেখাচ্ছিল। আমি যখন একটা হেডিং সেট করতেছিলাম, এরপর আরেকটা হেডিং সেট করতেছিলাম, এই হেডিংসগুলো কিন্তু একটার পর একটা দেখাচ্ছিল। কিন্তু দেখেন অ্যাঙ্কর ট্যাগটা দুইটাই কিন্তু সেম লাইনে দেখাচ্ছে। এর কারণ হচ্ছে এই যে অ্যাঙ্কর ট্যাগটা এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, আর প্যারাগ্রাফ ট্যাগ, হেডিং ট্যাগ এগুলো হচ্ছে ব্লক টাইপ এলিমেন্ট। অর্থাৎ এরা যে লাইনের মধ্যে থাকবে পুরা লাইনটাই দখল করবে। আর অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে শুধু যেই জায়গাটার মধ্যে তারা থাকবে শুধু সেই জায়গাটা দখল করবে, বাকি জায়গা খালি থাকবে। ফর এক্সাম্পল এখানে এইটা প্রথম লিঙ্কটা হচ্ছে এই লিঙ্ক পর্যন্ত, বাকি জায়গাটা খালি আছে। এরপরে কন্টাক্টটা সি থেকে টি পর্যন্ত, বাকি জায়গাটা খালি আছে। আমরা যদি এখানে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করি, প্রথমে আমি এই স্টেপ দিচ্ছি না, এখানে যদি আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করি, এখানে যদি আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করি অ্যাবাউট অ্যাঙ্কর ট্যাগ, সেক্ষেত্রে দেখেন সেটাও সেম লাইনের মধ্যেই থাকবে, কারণ এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। সো এই ক্ষেত্রে আমরা যদি এগুলাকে নেক্সট লাইনে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমরা বিআর ট্যাগ ইউজ করব। বিআর ট্যাগ ইউজ করছি, এই দুইটার মাঝখানে আরেকটা বিআর ট্যাগ ইউজ করব। দেখেন তিন লাইনে চলে আসলো। এবার এখানে আমরা চাচ্ছি যে আমাদের ইন্টারনাল যে লিঙ্ক সেগুলো কিভাবে করব। আমরা জাস্ট কন্ট্যাক্টের জন্য একটা লিঙ্ক বানাইছি, এবার একটা কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট পেজ বানাবো আমাদের ওয়েবসাইটের মধ্যে। সেজন্য আমরা কি করব, এই যে HTML ফোল্ডারের মধ্যে কিন্তু করব, যে ফোল্ডারের মধ্যে index.html আছে সেই ফোল্ডারের মধ্যে এখানে একটা ফাইল তৈরি করব। সেই ফাইলের নাম দিব contact.html দিলাম। এবারে আমরা যে মেইন স্ট্রাকচারটা HTML এর যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা এখানে ইমপ্লিমেন্ট করব। প্রথমে থাকবে ডক টাইপ HTML, এটা দ্বারা বোঝানো হয় যে এই HTMLটা HTML5 এবং ডকুমেন্ট টাইপ HTML। এরপরে থাকবে HTML ট্যাগ, HTML ট্যাগের
শুরুতে থাকবে হেড, হেডের ভিতরে থাকবে টাইটেল, টাইটেল আমরা দিব কন্টাক্ট পেজ। এরপরে থাকবে হচ্ছে ফেবিকন আইকন। ফেবিকন আইকন আমরা কিভাবে অ্যাড করে থাকি, ফেবিকন আইকন অ্যাড করার জন্য আমরা লিংক ট্যাগটা ইউজ করে থাকি। এরপরে রিলেশন হবে, রিলেশন ইজ ইকুয়াল টু আইকন। এরপরে টাইপ হবে ইমেজ অ্যান্ড এক্স আইকন। এই স্টেপ হবে অর্থাৎ ইমেজের ঠিকানা, আমরা যেই ইমেজটা এই পেজের আইকন হিসাবে ইউজ করব সেই ইমেজটা ডট ডট ইমেজ, ইমেজেস ফোল্ডার ফরওয়ার্ড স্ল্যাশ ইমেজের নাম প্রোফাইল ডট জেপিইজি। অ্যান্ড দেন আমরা এখানে ফরওয়ার্ড স্ল্যাশ রাখতেও পারি, আবার নাও রাখতে পারি। ফরওয়ার্ড স্ল্যাশ রাখলে জেএসএক্সে সাপোর্ট করবে, আমরা যদি ফরওয়ার্ড স্ল্যাশ না রাখি সেক্ষেত্রে জেএসএক্সে সাপোর্ট করবে না। আমরা যেহেতু এইচটিএমএলে আছি, শুধু এইচটিএমএলে যেভাবে করা উচিত সেভাবে করব। সো আমরা এখানে ফরওয়ার্ড স্ল্যাশ রাখতেছি না। আমি ইন্ডেক্স ডট এইচটিএমএলেও যে ফরওয়ার্ড স্ল্যাশটা ছিল সেটা আমি রিমুভ করে নিচ্ছি। দেখেন কন্টাক্ট ডট এইচটিএমএল এর হেডটা বানাইছি। এরপরে বডিতে যাব, বডি ট্যাগ দিছি, বডির ভিতরে দিব যে কন্টাক্ট পেজ, S1 ট্যাগ দিলাম। এরপরে দিব কন্টাক্ট পেজ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখেন আমি যদি কন্টাক্টে ক্লিক করি সাথে সাথে যেন আমাকে কন্টাক্ট ডট এইচটিএমএল পেজে নিয়ে যায়, সেজন্য আমি এখানে লিঙ্ক এই স্টেপের মধ্যে ঠিকানা দিয়ে দিব কি স্ল্যাশ, মানে আমি ডট দ্বারা বোঝানো হয় যে ডিরেক্টরিতে এই পেজটা আছে, অর্থাৎ ইন্ডেক্স ডট এইচটিএমএলটা যেই ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডার থেকে ফরওয়ার্ড স্ল্যাশ একটা কন্টাক্ট ডট এইচটিএমএল থাকবে, কন্টাক্ট ডট এইচটিএমএল সেটাতে চলে যেতে হবে যদি আমরা এই অ্যাঙ্কর ট্যাগটাতে ক্লিক করি। চলুন আমরা ক্লিক করে দেখি কন্টাক্ট যে লিঙ্কটা আছে সেটাতে যদি ক্লিক করি সাথে সাথে কন্টাক্ট পেজে নিয়ে যাচ্ছে। সেই কন্টাক্ট পেজে আমরা টাইটেল হিসাবে দিয়েছিলাম কন্টাক্ট পেজ, দেখেন। এরপরে আমরা ফেবিকন আইকন সেট করছিলাম আমার ইমেজটা, অ্যান্ড দেন হেড ট্যাগ শেষ, বডি ট্যাগ শুরু, বডি ট্যাগের মধ্যে রাখছিলাম কন্টাক্ট পেজ। এবার আমরা এই পেজ থেকে হোম পেজে যাওয়ার জন্য একটা লিঙ্ক বানাবো যেটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে থাকবে। এস রেফে থাকবে হচ্ছে ডট ফরওয়ার্ড স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল, অ্যান্ড দেন এটার নাম দিব হোম পেজ। এরপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ শেষ, কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি এখানে একটা লিঙ্ক থাকবে যে হোম পেজে যাওয়ার জন্য। আমি যদি এই হোম লিঙ্কে ক্লিক করি সাথে সাথে আমাকে হোম পেজে নিয়ে যাবে, আমরা হোম পেজে চলে আসছি। এখন আমরা যদি চাই যে আমাদের এই কন্টাক্ট পেজটা নতুন একটা উইন্ডোতে আসবে, সেক্ষেত্রে আমরা এইখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাব, এখানে একটা অ্যাট্রিবিউট অ্যাড করব, সেটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউটে যদি আমরা ব্ল্যাঙ্ক লিখি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করি সেক্ষেত্রে আমরা নতুন একটা পেজে চলে যাব। যদি কন্টাক্ট পেজে ক্লিক করি দেখেন নতুন একটা উইন্ডোতে গিয়ে সেটা ওপেন হয়েছে। আমরা যদি হোম পেজে কন্টাক্ট পেজে যাই, যে হোম লিঙ্কটা আছে সেখানে যদি একটা অ্যাট্রিবিউট অ্যাড করি যে টার্গেট অ্যাট্রিবিউট ব্ল্যাঙ্ক, কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, এবারও হোম পেজে ক্লিক করলে নতুন একটা পেজে গিয়ে হোম পেজটা তৈরি হবে। সো আমি এটা দেখানোর জন্য লিখলাম, আমি রিমুভ করে দিচ্ছি। ইন্ডেক্স পেজে গিয়েও টার্গেটটা আমি রিমুভ করে দিচ্ছি, জাস্ট ডিফল্ট যে লিঙ্কটা সেই লিঙ্কটাই থাকলো। আশা করি বুঝতে পারছেন যে লিঙ্ক ট্যাগটা কীভাবে কাজ করে, আমরা কিভাবে একটা পেজের সাথে আর একটা পেজ লিঙ্ক আপ করতে পারি, আমরা কিভাবে এক্সটার্নাল কোনো লিঙ্কের সাথে আমাদের ওয়েবসাইটটা লিঙ্ক আপ করতে পারি। ফর এক্সাম্পল মাই ইউটিউব লিঙ্ক,
দেখেন আমার ইউটিউব লিঙ্কে ক্লিক করার সাথে সাথে নতুন একটা উইন্ডোতে গিয়ে আমার ইউটিউবটা ওপেন হলো। আর আমি যদি কন্ট্যাক্ট পেজে ক্লিক করি সেক্ষেত্রে সেম পেজের মধ্যে সে কন্ট্যাক্ট পেজটা ওপেন হলো। আমি আবার হোম পেজে ফিরে আসতে পারতেছি, আবার কন্ট্যাক্ট পেজে যাইতে পারতেছি। এভাবে আমরা লিঙ্ক আপ করে থাকি অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে একটা পেজের সাথে অথবা এক্সটার্নাল কোনো লিঙ্কের সাথে। এবার দেখব আমাদের ওয়েবসাইটে আমরা কিভাবে ছবি অ্যাড করতে পারি। আমরা দেখলাম লিঙ্ক কিভাবে অ্যাড করতে পারি। এবার দেখব হাউ টু অ্যাড ইমেজ। সো আমরা ইমেজ অ্যাড করার জন্য ইমেজ ট্যাগ আইএমজি ট্যাগ ইউজ করে থাকি। এসআরসি হিসাবে এসআরসি ইউজ করি হচ্ছে ইমেজের ঠিকানাটা দেওয়ার জন্য। এরপরে অল্ট অ্যাট্রিবিউট ইউজ করে থাকি ইমেজটা যদি সেই অ্যাড্রেসে পাওয়া না যায় অথবা লোড না হয় সেক্ষেত্রে এটার অল্টারনেটিভ হিসেবে কি দেখাবে। পারভেজ মুশারফ SW is photo and then এটার উইড আমরা সেট করে দিতে পারি, হেড দিলাম 300। এরপর আমরা ক্লোজ করে দিতে পারি। এবার আমরা ইমেজের অ্যাড্রেস দিতে পারি। ইমেজের অ্যাড্রেস কি দিব? ইমেজের অ্যাড্রেস হচ্ছে এই যে index.html ফাইলের মধ্যে কিন্তু আমরা অ্যাড করতেছি ইমেজটা। এখন কারেন্ট ফোল্ডার অর্থাৎ index.html যেই ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার আছে, সেটার নাম হচ্ছে ইমেজেস ফোল্ডার। সেই ইমেজেস ফোল্ডারের ভিতরে একটা profile.jpeg নামক একটা ইমেজ আছে, সেই ইমেজটা এসআরসিতে দিলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। হোম পেজে যদি আমি যাই, দেখেন হোম পেজের মধ্যে ইমেজটা অ্যাড হয়ে গেল। এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এটাও আমি ক্লোজ করে দিচ্ছি। এবার দেখেন ইমেজটা অ্যাড হয়ে গেল। ইমেজ অ্যাড করার জন্য আমরা কি করলাম? প্রথমে ইমেজ ট্যাগ ইউজ করলাম। ইমেজ ট্যাগের ভিতরে এসআরসি দিলাম। এসআরসিটা হচ্ছে সোর্স, অর্থাৎ ইমেজটা যে জায়গায় আছে সেই জায়গার অ্যাড্রেসটা। এরপর একটা অল্ট অ্যাট্রিবিউট দিছি, যেটা ইমেজ যদি পাওয়া না যায় বা লোড না হয় সেক্ষেত্রে এই লেখাটা দেখাবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে ভুল একটা অ্যাড্রেস দিই, এখানে যদি আমি নামটা ভুল দিই p.jpeg দিই এবং কন্ট্রোল-S দিয়ে সেভ দিই, দেখেন এই ইমেজটা পাচ্ছে না এসআরসিতে, কারণ p.jpeg নামক কোনো ফাইল নাই ইমেজ ফোল্ডারের মধ্যে। সেজন্য আমার এখানে দেখাচ্ছে পারভেজ মুশারফ SW is photo, অর্থাৎ অল্টের মধ্যে যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা দেখাচ্ছে। এরপরে উইড আর হেড এটা কি জন্য ইউজ করা হবে সেজন্য আমি এখানে সঠিক ঠিকানাটা দিচ্ছি, profile.jpeg অ্যান্ড কন্ট্রোল-S দিয়ে সেভ করছি। এই যে উইড অ্যান্ড হেড, আমি যদি উইড অ্যান্ড হেড না দিই সেটা বাই ডিফল্ট ইমেজের যে উইড অ্যান্ড হেড আছে সেটা রেন্ডার হবে। এই জন্য আমি উইড অ্যান্ড হেড সিলেক্ট করে দিছি। উইড দিছি 200 পিক্সেল, হেড দিছি 200 পিক্সেল। এবার যদি কন্ট্রোল-S দিয়ে সেভ করি, হেড উইড সমান হয়েছে। এবার আমার ইমেজটা দেখা যাচ্ছে। আমরা অলরেডি দেখেছি যে আমরা HTML ওয়েবসাইটের মধ্যে কীভাবে ইমেজ অ্যাড করতে পারি। এবার দেখব কিভাবে ভিডিও অ্যাড করা যায়। আমি দেখার সুবিধার জন্য এগুলোকে কমেন্ট করে দিচ্ছি, সিলেক্ট করলাম। এবার Ctrl// এবার আমি কন্ট্রোল-S দিয়ে সেভ করতেছি, এটা চলে গেল এই কোডগুলা যেহেতু কমেন্ট করে দিয়েছি। এবার এখানে একটা ফোল্ডারের মধ্যে যেটা প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে একটা ফোল্ডার তৈরি করব, সেটার নাম দেব ভিডিওস, যেন আমরা যে ভিডিওস ইউজ করব সেটা সেই ফোল্ডারে রাখতে পারি। আমি জাস্ট আমার একটা ফোল্ডার থেকে অন্য একটা ফোল্ডার থেকে ভিডিওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভিডিওস ফোল্ডারের মধ্যে রাখলাম। ভিডিওটার নাম হচ্ছে video.mp4, ভিডিও ফাইলটার নাম। এবার সেই ফাইলটা আমরা index.html এর মধ্যে ইউজ করব। আমরা ভিডিও ট্যাগের মাধ্যমে ভিডিও অ্যাড করে থাকি। ভিডিও ট্যাগ দিলাম, ভিডিও ট্যাগ শেষ করলাম। মাঝখানে একটা সোর্স ট্যাগ থাকবে, সোর্স ট্যাগের মধ্যে একটা এসআরসি অ্যাট্রিবিউট থাকবে। এসআরসির মধ্যে আমরা দিব যে কোন জায়গায় ভিডিওটা আছে সেই জায়গাটা আমরা সেখানে ডিক্লেয়ার করে দেব। সেই পাথটা ডট কারেন্ট ফোল্ডার
কারেন্ট ফোল্ডারের মধ্যে একটা ভিডিওস নামক ফোল্ডার আছে, সেই ভিডিওস নামক ফোল্ডারের মধ্যে একটা video.mp4 আছে। এই পাথটা দ্বারা সেটাই বোঝায়। এবার দিব টাইপ হবে ভিডিও অর mp4। এবার এটা ক্লোজ করলাম, কন্ট্রোল S দিয়ে যদি সেভ করি, দেখেন ওয়েবসাইটের মধ্যে ভিডিওটা চলে আসলো। এই ভিডিও ট্যাগের মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, যেমন হেইট অ্যান্ড ওয়েট। হেইট দিলাম 1280, উইড দিলাম 720। কন্ট্রোল S দিয়ে যদি সেভ করি, 1280/720 উইডে এটা সেভ হইলো। আমি যদি আরও ছোট করতে চাই, ফর এক্সাম্পল আমি যদি এটাকে যদি 120 দিই আর এটাকে যদি 72 দিই, তাহলে কেমন হয় দেখেন, ছোট হয়ে গেল একদম। এরপরে আমি যদি আরও বড় করতে চাই, তাহলে উইডটাকে বাড়াইতে হবে। আমি জাস্ট 420 দিলাম আর এটাকে দিব 520। আমরা ইউটিউবের মধ্যে দেখি যে এখানে প্লে করার অপশন থাকে, এরপরে সাউন্ডের অপশন থাকে, ডাউনলোড করার অপশন থাকে। সেই অপশনগুলো আনার জন্য আমরা কন্ট্রোলস অ্যাট্রিবিউটটা অ্যাড করব। এজ এ রেজাল্ট আমরা সেই অপশনগুলো পেয়ে যাব। দেখেন এখানে প্লে করার অপশন পাচ্ছি আমরা, এখানে সাউন্ডের অপশন পাচ্ছি, এখানে স্ক্রিন বড় করার অপশন পাচ্ছি, ছোট করার অপশন পাচ্ছি, এরপরে এখানে প্লেব্যাক স্পিড, এরপরে ডাউনলোড ইত্যাদি অপশনগুলো পেয়ে যাচ্ছি। এরপরে আমরা এখানে আমরা যদি এটা প্লে করি, প্লে করার পরে যদি একদম শেষের দিকে নিয়ে যাই, এটা স্টপ হয়ে যাবে আর অটো প্লে করবে না। আমরা যদি এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করি, লুপ নামক, কন্ট্রোল S দিয়ে সেভ করি, অ্যাজ এ রেজাল্ট এটা একদম শেষে গিয়ে আবার হচ্ছে প্লে করা শুরু করবে, যেহেতু আমরা লুপ দিয়েছি। দেখেন আবার শুরু হয়েছে প্লে করা। এরপর আমরা আরও অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, ফর এক্সাম্পল প্রিলোড নামক। প্রিলোডে আমরা তিনটা অপশন পাই, একটা হচ্ছে O2, আরেকটা হচ্ছে মেটা ডাটা, আরেকটা হচ্ছে নান। আমরা যদি নান দিই, তাইলে সেই ভিডিওটা অটো রিলোড হবে না, অর্থাৎ ডাউনলোড হয়ে থাকবে না ব্রাউজারের মধ্যে। আমরা যদি মেটা ডাটা সিলেক্ট করি, জাস্ট মেটা ডাটাটা রিলোড হবে। আর যদি O2 সিলেক্ট করি, সেক্ষেত্রে অটোমেটিকলি ভিডিওটা প্রিলোড হবে, অর্থাৎ আগে থেকে লোড হয়ে থাকবে। এরপরে আমরা আরেকটা অ্যাট্রিবিউট সেট করতে পারি, সেটা হচ্ছে অটো প্লে যদি আমরা অ্যাড করি অ্যাট্রিবিউটের মধ্যে, সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে প্লে করতে হবে না, সেটা অটোমেটিকলি প্লে হতে থাকবে ভিডিওটা। এবার আমরা দেখব কিভাবে এখানে একটা থাম্বনেল অ্যাড করতে পারি। আমরা ইউটিউবে দেখি যে প্রত্যেকটা ভিডিওতে আমরা থাম্বনেল অ্যাড করতে পারি। সো এখানে আমরা কীভাবে থাম্বনেল অ্যাড করব, এখানে থাম্বনেল অ্যাড করার জন্য আমরা পোস্টার অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। পোস্টার অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যে থাম্বনেলটা, যে ইমেজটাকে থাম্বনেল হিসেবে ইউজ করতে চাই, সেটাকে আমরা এখানে, সেটার যে অ্যাড্রেস সেটাকে আমরা এখানে দিব। ফর এক্সাম্পল আমাদের ইমেজ ফোল্ডারের মধ্যে একটা ছবি আছে, সেই ছবিটাকে যদি আমরা এখানে ইউজ করতে চাই এই ইমেজটাতে, সেই ক্ষেত্রে আমরা এখানে সেই ইমেজের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। ফরওয়ার্ড ডট মানে হচ্ছে কারেন্ট ডিরেক্টরি স্ল্যাশ ইমেজ ফোল্ডার স্ল্যাশ প্রোফাইল ডট জেপিজি। আমরা এই ইমেজটাকে এখানে থাম্বনেল হিসেবে যদি ইউজ করি, কন্ট্রোল S দিয়ে যদি সেভ করি, দেখেন আমি যদি অটো প্লে যেটা ছিল সেটা যদি অফ করে দিই, সেক্ষেত্রে অটো প্লে হবে না। অ্যাজ এ রেজাল্ট আমরা আমাদের থাম্বনেলটা দেখতে পাবো। যদি কন্ট্রোল S দিয়ে এগেইন সেভ করি, দেখেন একটা থাম্বনেল চলে আসলো আমাদের ভিডিওতে। আমরা যদি প্লে করি, দেন মেইন ভিডিওটা প্লে হবে। আমরা এই ভিডিও ট্যাগের ভিতরে একটা সোর্স অ্যাড করছি, আমরা চাইলে মাল্টিপল সোর্স অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল এখানে আরেকটা সোর্স অ্যাড করতে পারি সেম ভিডিওর জন্য। ফর এক্সাম্পল আমাদের অন্য টাইপের যদি ভিডিও থেকে থাকে, MP4 বা MP7 ফর এক্সাম্পল, যেটাই হোক না কেন, সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। অ্যাজ এ রেজাল্ট এটা যদি আমাদের সাপোর্ট না করে, সেক্ষেত্রে এটা সাপোর্ট করতে পারে। যদি বা MP3 ভিডিওসের জন্য না, বা MKV হইতে পারে,
বাই দ্য ওয়ে আমাদের যেহেতু অন্য ফরম্যাটের কোনো ভিডিওস নাই সেম ভিডিওর জন্য, সেক্ষেত্রে আমরা এটা দিচ্ছি না। এটা ইউজ করা হয় কোনো ক্ষেত্রে যদি ব্রাউজার সাপোর্ট না করে, সেক্ষেত্রে যেন অল্টারনেটিভ একটা ভিডিও থাকে যেটা প্লে করতে পারে। সো এভাবে আমরা ভিডিওস অ্যাড করে থাকি। এবার আমরা দেখব অডিও আমরা কিভাবে অ্যাড করে থাকি। আমি এখানে একটা হেডিং দিব, অডিও। এবার আমরা অডিও কিভাবে অ্যাড করতে হয় দেখব। অডিওসের জন্য আমরা অডিও ট্যাগ ইউজ করে থাকি। এরপরে অডিও ট্যাগের মধ্যে আমরা দিব কন্ট্রোলস, যাতে করে আমরা অডিওটা কন্ট্রোলস করতে পারি। অ্যান্ড দেন মাঝখানে সোর্স দিব ভিডিওর মতো। সোর্স ট্যাগ থাকবে, সোর্স ট্যাগের ভিতরে একটা এসআরসি থাকবে। এসআরসিতে আমরা কি করব, আমাদের অডিওর অ্যাড্রেসটা দিব। আমি একটা অডিও ফোল্ডার ক্রিয়েট করব HTML ফোল্ডারের মধ্যে, অডিওস, অ্যান্ড দেন একটা অডিও ফাইল আমি অডিওসের মধ্যে রাখবো। এবার এই ফাইলটা audio.mp3 সেটা আমি এখানে ডিক্লেয়ার করব /audios ফোল্ডারের ভিতরে audio.mp3, অ্যান্ড দেন এটার টাইপ ডিক্লেয়ার করে দিব। টাইপ হবে audio or mp3। কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, আমি যদি ব্রাউজারে যাই দেখেন অডিওটা অ্যাড হয়ে গেল। আমরা এখানেও অটো প্লে সেট করতে পারি। অটো প্লে যদি সেট করি, সেক্ষেত্রে এই অডিওটা অটোমেটিকলি প্লে হবে। এখানেও আমরা লুপ সেট করে দিতে পারি। আমরা যদি লুপ সেট করি, সেক্ষেত্রে এই অডিওটা শেষ হওয়ার পরে আবার শুরু হবে। এরপরে আমরা আরও সেট করতে পারি প্রিলুড। প্রিলুডের মধ্যে আমরা অটো দিতে পারি ভিডিওসের মতো, মেটাডেটা দিতে পারি বা নান দিতে পারি। আমাদের যদি সেম অডিও অন্য ফরম্যাটে থাকতো, তাহলে আরেকটা সোর্স ক্রিয়েট করে এইভাবে অন্য ফরম্যাটের অডিওটা আমরা এভাবে দিতাম। ফর এক্সাম্পল যদি MP4 থাকতো, সেক্ষেত্রে আমরা MP4 এভাবে দিতে পারতাম। এজ এ রেজাল্ট কী হইতো, এটা যদি সাপোর্ট না করতো, তাহলে এটাই মানে সেকেন্ডটা ট্রাই করে দেখতো যে সাপোর্ট করতেছে কিনা। বাই দ্য ওয়ে আমরা একটা দিয়ে ইউজ করে দেখালাম। আমাদের যেহেতু একটা আছে, ইন জেনারেল আমরা এইভাবেই ইউজ করে থাকি অডিও। সুতরাং অডিও ট্যাগের মধ্যে কন্ট্রোল ট্যাগের কারণে আমরা এই অডিওটাকে বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারবো। ডাউনলোড অপশন পাচ্ছি, প্লেব্যাক স্পিড পাচ্ছি, পজ করার অপশন পাচ্ছি। আমরা এখানে আরও ট্যাগ ইউজ করতে পারি, মিউটেড দিয়ে দিতে পারি। অ্যাজ এ রেজাল্ট ইনিশিয়ালি এই অডিওটা মিউটেড থাকতেছে। দেখেন আমি যদি রিলোড করি, মিউটেড অবস্থায় থাকতেছে, কারণ এখানে মিউটেড অ্যাট্রিবিউট অ্যাড করছি। অনুরূপভাবে আমরা ভিডিওর ক্ষেত্রেও এই মিউটেড অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারি। আমরা যদি ভিডিওসের মধ্যে মিউটেড অ্যাট্রিবিউটটা ইউজ করি, তখন ভিডিওর মধ্যে আর সাউন্ড থাকবে না, শুধু ভিডিওটাই আমরা দেখতে পাবো। এখানে ভিডিওর মধ্যে সাউন্ড থাকবে না, যেহেতু আমরা মিউটেড ইউজ করছি। সো এটা বাই ডিফল্ট মিউটেড থাকবে। আমরা যদি সাউন্ড পেতে চাই, তাহলে আমরা মিউটেডটা অফ করে দিব ম্যানুয়ালি। সো এইভাবে আমরা ভিডিওস এবং অডিওস ট্যাগ ইউজ করে থাকি। আমাদের যদি ওয়েবসাইটের মধ্যে ভিডিও ইউজ করা লাগে, তাহলে আমরা ভিডিও ট্যাগ ইউজ করব। আমাদের যদি অডিও ইউজ করা লাগে, তাহলে এই অডিও ট্যাগটা এইভাবেই ইউজ করব। সো এবার আমি অডিও এবং ভিডিও ট্যাগটা কমেন্ট করে দিচ্ছি। এবার আমরা দেখব যে কীভাবে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট ইউজ করতে হয়। অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট। এবার আমরা দেখব কীভাবে আমরা ওয়েবসাইটের মধ্যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি আমার স্কিল দিই, স্কিলের লিস্টটা দিতে চাই, তাহলে আমি দিলাম যে স্কিলস, অ্যান্ড দেন নিচে দিলাম UL। আনঅর্ডার লিস্ট হচ্ছে লেখার জন্য আমাদের UL ট্যাগ ইউজ করতে হবে। UL ট্যাগের ভিতরে লিস্ট ট্যাগ ইউজ করতে হবে, LI। এর ভিতরে আমরা যা দিব তা আনঅর্ডার লিস্ট হিসেবে এক্সিকিউট করবে। HTML and then LI CSS। দেখেন HTML CSS এখানে আনঅর্ডার লিস্ট আকার আসলো, অর্থাৎ কোনো অর্ডার নেই, নাম্বারিং নাই। এই জন্য এটাকে আমরা কি বলতেছি, আনঅর্ডার লিস্ট। আরও একটা লিস্ট অ্যাড করতেছি, এটার নাম দিব জাভাস্ক্রিপ্ট। এখানে UL এর মধ্যে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট সেট করতে পারি। সেখানে একটা অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ।
টাইপের মধ্যে আমরা দিতে পারি। এখন বর্তমানে হচ্ছে ডিস্ক আকারে আছে, এটাকে আমরা চাইলে সার্কেল বানাই দিতে পারি, সার্কুলার হয়ে গেছে। আমরা এটাকে চাইলে স্কোয়ার করে দিতে পারি, স্কোয়ার, দেখেন স্কোয়ার হয়ে গেছে। এটাকে আমরা চাইলে বাই ডিফল্ট যেটা থাকে সেটাও করে দিতে পারি ডিস্ক দেওয়ার মাধ্যমে। আমরা এখন দেখলাম যে আনঅর্ডার লিস্ট কিভাবে বানাতে হয়। এই যে একটা লিস্টের মধ্যে আবার আমরা আনঅর্ডার লিস্ট সেট করতে পারি। আমরা কিভাবে আনঅর্ডার লিস্ট সেট করি একটা লিস্টের মধ্যে, ফর এক্সাম্পল সিএসএসের ভিতরে আরও কিছু জিনিস আমরা অ্যাড করতে পারি, যেমন আবার ইউএল দিলাম, ইউএল এর ভিতরে আবার এলআই দিলাম, যে এলআই এর ভিতরে দিব যে টেলউইন সিএসএস। দেখেন সিএসএস এর মধ্যে আবার টেলউইন সিএসএস আসছে, যেটাকে নেস্টেড আনঅর্ডার লিস্ট বলা হয়। এইটার ভিতরেও আবার আমরা আরও আনঅর্ডার লিস্ট সেট করতে পারবো। ফর এক্সাম্পল এবিসি, দেখেন আরেকটা আনঅর্ডার লিস্ট সেট হইলো। এখানে বাই ডিফল্ট একটার মধ্যে, প্রথমটার মধ্যে ডিস্ক আসছে, পরেরটাতে সার্কুলার, এরপরেরটাতে ডিস্ক স্কোয়ার আসছে। আমরা চাইলে এই ভিতরে যে নেস্টেড আনঅর্ডার লিস্ট আছে এগুলার টাইপও সেট করে দিতে পারি। টাইপ ফর এক্সাম্পল এটাও আমরা চাইলে ডিস্ক করে দিতে পারি। এরপরে যেটা আছে, এর ভিতরে যেটা আছে সেটাকেও আমরা চাইলে যে কোনো টাইপ সেট করে দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল এখানে আমি সার্কেল দিলাম। দেখেন কিভাবে আমরা আনঅর্ডার লিস্ট কাস্টমাইজ করতে পারি। এবার দেখব আমরা কিভাবে অর্ডার লিস্ট আমরা বানাতে পারি। এখানে দিলাম যে মাই ফেভারিট ড্রিঙ্ক দিলাম। মাই ফেভারিট ড্রিঙ্কের জন্য ফর এক্সাম্পল আমি ওয়েল, এটা হচ্ছে ওয়েল, আমরা ওয়েল কীভাবে দিতে হয় সেটা দেখব। ওয়েলের ভিতরে, ওয়েল ট্যাগের ভিতরে লিস্ট ট্যাগ দিতে হবে। লিস্ট ট্যাগের ভিতরে দিলাম ব্ল্যাক টি। দেখেন এটাতে কিন্তু নাম্বারিং হচ্ছে, যেহেতু আমরা অর্ডার লিস্ট ইউজ করতেছি, এটাকে বলা হয় অর্ডার লিস্ট, ওএল, অর্থাৎ সিরিয়ালি থাকবে, একটার পর একটা 1 2 3 এরকম একটা সিরিয়াল থাকবে। এরপর আমরা যদি আরেকটা লিস্ট অ্যাড করি সেক্ষেত্রে সেটা 2 হিসেবে গণ্য হবে, মানে নাম্বার 2 নাম্বার লিস্ট হিসেবে গণ্য হবে। আমরা চাইলে এই লিস্ট ট্যাগের ভিতরেও আরেকটা নেস্টেড অর্ডার লিস্ট অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল ওয়েল, এরপরে আবার এলআই এর মধ্যে দিলাম যে উইথ সুগার ব্ল্যাক টি, এরপরে আরেকটা দিলাম যে উইদাউট সুগার ব্ল্যাক টি। এই যে দেখলেন যে প্রথমে আমরা দেখলাম যে অর্ডার লিস্ট, এরপরে দেখলাম যে প্রথমে দেখলাম যে আমরা আনঅর্ডার লিস্ট, এরপরে দেখলাম যে অর্ডার লিস্ট। আমরা এবার দেখব যে কিভাবে অর্ডার লিস্টকে আমরা কাস্টমাইজ করতে পারি। অর্ডার লিস্টেরও বিভিন্ন টাইপ আছে, যেমন আমরা যদি 1 দিই, বাই ডিফল্ট 1ই থাকে। যদি আমরা কোনো টাইপ ডিক্লার না করি সেক্ষেত্রে 1 হিসাবে গণ্য হয়, অর্থাৎ 1 2 3 এইভাবে থাকবে। আমরা যদি দিই সেক্ষেত্রে বড় হাতের ABC থাকবে, কিন্তু নেস্টেডটা কিন্তু মেন প্যারেন্টটাকে ফলো করতেছে না। আমরা নেস্টেড যেটা আছে সেটাকেও আমরা টাইপ সেট করার মাধ্যমে ABC করে ফেলতে পারি। দিলাম, দেখেন এটাও ABC ফলো করতেছে, এটাও ABCটাই ফলো করতেছে। নেস্টেড যেটা আছে সেটাকে আমরা যদি দিতে চাই যে ছোটো হাতের ABC, সেক্ষেত্রেও সম্ভব। দেখেন ছোটো হাতের ABC সম্ভব। আমরা চাইলে এটার ভিতরেও আরও নেস্টেড অর্ডার লিস্ট অ্যাড করতে পারি। ওয়েল, এরপরে এলআইতে দিলাম যে ABC ফর এক্সাম্পল, এরপরে আরেকটা এলআই অ্যাড করি, এটাতেও দিলাম যে র্যান্ডম একটা টেক্সট দিলাম। দেখেন আবার 1 2 অর্ডার লিস্ট চলে আসছে। এটার টাইপ আমরা ডিক্লার করে দিতে পারি। ফর এক্সাম্পল এটাও ছোটো হাতের ABC দিলাম। দেখেন ছোটো হাতের ABC অর্ডারে আসতেছে। আমরা যদি এই যে মেইন যে AB আছে এটাকে যদি আমরা দিই, যদি রোমান সংখ্যা লিখতে চাই সেক্ষেত্রে ছোটো হাতের I দিব। দেখেন ছোটো হাতের I দিচ্ছি, তো টাইপ চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে এটা বড় হাতের I দিলে বড় হাতের যে রোমান সংখ্যা সেটা দেখাবে। এরপরে ভিতরে যে অর্ডার লিস্ট আছে সেগুলোকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি টাইপ চেঞ্জ করার মাধ্যমে। এরপরে নিচে যে
আরও নেস্টেড যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখেন আমরা কিভাবে নেস্টেড লুপ ইউজ করি, নেস্টেড অর্ডার লিস্ট কিভাবে ইউজ করি দেখতেই পাচ্ছেন। আমরা চাইলে অর্ডার লিস্টের ভিতরে আরেকটা আনঅর্ডার লিস্ট ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা গ্রিন টি এর ক্ষেত্রে একটা আনঅর্ডার লিস্ট ইউজ করি, ইউএল, এরপরে দিলাম যে এবিসি, ইউএল এর ভিতরে লিস্ট থাকবে, লিস্টের মধ্যে দিলাম যে এবিসি। দেখেন অর্ডার লিস্টের মধ্যে আমরা আনঅর্ডার লিস্ট ইউজ করলাম 1 2 3। দেখেন এরপর আমরা চাইলে আনঅর্ডার লিস্টের মধ্যে অর্ডার লিস্ট ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা জেএস এর মধ্যে যদি আরেকটা নেস্টেড অর্ডার লিস্ট দিতে চাই সেক্ষেত্রে ওয়েলের ভিতরে এলআই এর ভিতরে দিলাম যে রিয়াক্ট জেএস। দেখেন জেএস এর মধ্যে একটা রিয়াক্ট জেএস আসছে। এরপর আমরা চাইলে আরেকটা দিতে পারি নোড জেএস। দেখেন নোড জেএস আসছে। আবার এটার টাইপ আমরা চেঞ্জ করে দিতে পারি ওয়েলে, জাস্ট একটা টাইপ সেট করব। এটা বর্তমানে 1.2-তে আছে, আমরা চাইলে এটাকে এভিসি করতে পারি। দেখেন এভিসি, এবি আকার আসতেছে। এটার টাইপ যদি আমরা রোমান দিই, আই যদি দিই সেক্ষেত্রে রোমান সংখ্যায় আসবে। দেখেন ডাবল আই। সো এভাবে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট অ্যাড করতে পারি। তো আমরা দেখলাম যে কীভাবে অর্ডার লিস্ট ইউজ করতে হয়, কীভাবে আনঅর্ডার লিস্ট ইউজ করতে হয় এবং কীভাবে সে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টকে কাস্টমাইজ করতে হয় এদের টাইপকে, এবং কীভাবে নেস্টেড অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট ইউজ করতে হয়। এবার আমরা দেখব ফর্ম কিভাবে ইউজ করতে হয়। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করতে যাই সেক্ষেত্রে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিতে হয়। এরপর আমরা যখন কোনো একটা ফেসবুকে পোস্ট করতে যাই সেক্ষেত্রে আমরা পোস্টের মধ্যে একটা ইনপুট ফিল্ড থাকে, সেখানে আমরা লিখি সেটা এবং পোস্ট করি। সো আমরা কীভাবে সেই ডাটাগুলো ইউজার থেকে নিব সেগুলো আমরা এখন দেখব। আমি জাস্ট এগুলোকে কমেন্ট করে দিচ্ছি, সিলেক্ট করার পরে / দেওয়ার মাধ্যমে। এবার আমরা দেখব যে ফর্ম কিভাবে ইউজ করতে হয়। ফর্ম ইউজ করার জন্য আমরা ফর্ম ট্যাগ ইউজ করে থাকি। ফর এক্সাম্পল ফর্ম। এবার ফর্ম ট্যাগের ভিতরে আমরা দিব হচ্ছে ইনপুট ফিল্ড। ইনপুটের বিভিন্ন টাইপ থাকতে পারে। এই ইনপুটটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ, এটার মধ্যে কোনো এক্সট্রা কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ। এটার টাইপ দিলাম টেক্সট। আমি যদি Ctrl+S দিয়ে সেভ করি, দেখেন এখানে একটা ইনপুট ফিল্ড চলে আসলো। এটাতে আমরা প্লেস হোল্ডার দিতে পারি। প্লেস হোল্ডার ইজ ইকুয়াল টু এন্টার ইউর নেম। Ctrl+S যদি সেভ করি, দেখেন এখানে ভিতরে যে লেখাটা থাকে সেটাকে বলা হয় প্লেস হোল্ডার। আমরা প্লেস হোল্ডার এইভাবে অ্যাড করে থাকি। এবার দেখেন আমরা নাম নেওয়ার জন্য একটা ইনপুট ফিল্ড দিলাম, এটার একটা লেভেল থাকা উচিত। সো সেই লেভেলটা আমরা দিয়ে থাকি হচ্ছে লেভেল ট্যাগ শুরু করছি, লেভেল ট্যাগ শেষ করছি। ফরের মধ্যে আইডি, ফরের মধ্যে কি দিব, এখানে একটা আইডি সিলেক্ট করে দিব, আইডিতে দিব নেম, আর ফরের মধ্যেও দিব আইডিতে যা আছে তা, যেমন নেম। এরপরে লেভেলের মধ্যে কি দিব, লেভেলের মধ্যে দিব এন্টার ইউর নেম। দেখেন এটাকে লেভেল বলে। আমি যদি লেভেলের উপর ক্লিক করি সাথে সাথে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখছেন আমি এখানে এন্টারের মধ্যে ক্লিক করছি, সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে ফরের মধ্যে যা আছে আইডির মধ্যেও তাই, অর্থাৎ আইডিতে নেম দিছি আর ফরের মধ্যেও নেম দিছি। যে লেভেলের ফরের মধ্যে এই আইডিটাকে কল করছি সেই লেভেলটাকে ক্লিক করলেই এই ইনপুট ফিল্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো এইভাবে আমরা লেভেল এবং ইনপুট ফিল্ড অ্যাড করে থাকি। আমরা যদি প্রথম লাইনে লেভেল থাকবে, দ্বিতীয় লাইনে ইনপুট ফিল্ড থাকবে সেটা করতে চাই, সেক্ষেত্রে আমরা বিআর ট্যাগ ইউজ করতে পারি। অ্যাজ এ রেজাল্ট লাইন ব্রেক হয়ে ইনপুট ফিল্ডটা নিচে চলে আসবে। এছাড়া আমরা ইউজ করে থাকি হচ্ছে পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ফিল্ড। এরপরে দেখেন আমি যদি এখানে কিছু একটা লিখি সেটা কিন্তু হিডেন হয়ে যাচ্ছে না। আমি যদি এন্টার ইউর পাসওয়ার্ড একটা ইনপুট ফিল্ড অ্যাড করি, ফর এক্সাম্পল আমি একটা লেভেল দিলাম, লেভেলে দিলাম
পাস আচ্ছা আমরা সিরিয়ালি যাই। এবার দেখলাম নেম কিভাবে নিতে হয় টেক্সট টাইপের মাধ্যমে। এবার দেখব যে ইমেল কিভাবে নিতে হয়। আমরা ফরের জন্য ইমেল দিলাম, অ্যান্ড দেন আমরা এখানে ইমেলের লেভেল দেব ইমেল, অ্যান্ড দেন ব্রেক লাইন ব্রেক করার জন্য বিআর ট্যাগ ইউজ করলাম। সো এটা যেহেতু ইনপুট ফিল্ড, যেহেতু ইনলাইন এলিমেন্ট, সেহেতু লাইন ব্রেক করতেছে না। এটা লাইন ব্রেক করার জন্য আমরা এখানে আরেকটা বিআর ট্যাগ ইউজ করব। এজ এ রেজাল্ট নিচে চলে আসবে ইমেলটা, এই লেভেলটা নিচে চলে আসলো। এরপরে লেভেলের পরে যেন একটা লাইন ব্রেক হয়, এই জন্য একটা বিআর ট্যাগ দিলাম। এরপরে আরেকটা ইনপুট ফিল্ড নিব। ইনপুট ফিল্ডের টাইপ দিব হচ্ছে ইমেল টাইপ। দেখেন এবার আমরা ইমেল দেওয়ার জন্য ইমেল টাইপ ইউজ করছি, এবং এখানে একটা প্লেস হোল্ডার দিব। প্লেস হোল্ডারের হবে এন্টার ইউর ইমেল। দেখেন আমি যদি ইমেলে ক্লিক করি, ক্লিক অ্যাক্টিভ হচ্ছে না। দেখেন আমি যদি ইমেলে ক্লিক করি, ইমেল ফিল্ডটা অ্যাক্টিভ হচ্ছে না। দেখেন অ্যাক্টিভ হচ্ছে না। অ্যাক্টিভ হওয়ার জন্য কি করতে হবে, এখানে একটা আইডি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আইডিতেও ফরে যেটা আছে সেটা দিতে হবে। ইমেল আছে ফরের মধ্যে, আইডিতেও ইমেল দিতে হবে। সুতরাং এখন কি হবে, আমি যদি ইমেলে ক্লিক করি, এই অ্যাক্টিভ ফিল্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন ক্লিক অ্যাক্টিভ হয়ে গেছে। সো এভাবে আমরা ইমেল ইউজ করে থাকি, ইমেল নেওয়ার জন্য ইউজার থেকে ইমেল ইনপুট ফিল্ড ইউজ করে থাকি এভাবেই। সো এবার একটা ব্রেক ট্যাগ দিব, লাইন ব্রেক, যাতে করে এর পরের যে লেভেলটা আছে সেটা যেন পরের লাইনে হয়। আর একটা লেভেল অ্যাড করব। এই লেভেলটা হবে পাসওয়ার্ডের জন্য, পাসওয়ার্ড। এবার লেভেলে দিব পাসওয়ার্ড। দেখেন পাসওয়ার্ড আসছে। এর পরের লাইনে যাওয়ার জন্য এখানে একটা বিআর ট্যাগ ইউজ করব। বিআর ট্যাগ ইউজ করার পরে এখানে একটা ইনপুট ফিল্ড দিব। ইনপুট ফিল্ডের টাইপ হবে পাসওয়ার্ড, অ্যান্ড দেন এটার আইডি হবে পাসওয়ার্ড, অ্যান্ড দেন এটার প্লেস হোল্ডার হবে এন্টার ইউর পাসওয়ার্ড। কন্ট্রোল এস যদি সেভ করি, দেখেন আমি যদি পাসওয়ার্ডে ক্লিক করি, পাসওয়ার্ড অ্যাক্টিভ হয়ে গেলো। এবার আমি পাসওয়ার্ড যদি অ্যাড করি, তখন দেখবেন যে এগুলা হিডেন হয়ে যাচ্ছে, যেহেতু এই টাইপটা হচ্ছে পাসওয়ার্ড। এবার দেখব আমরা কিভাবে ইউজারের কাছ থেকে ডেট ইনপুট নিতে হয়। আমি একটা লেভেল দিচ্ছি, লেভেলের নাম দিচ্ছি ডেট। এরপরে লেভেলের টেক্সট দিচ্ছি ডেট। এবার ডেটটা দেখেন, এই যে ইনপুট ফিল্ডের পরে ব্রেক ট্যাগ ইউজ না করার কারণে সেম লাইনে চলে আসতেছে লেভেলটা। এবার আমি এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করব, দেন নেক্সট লাইনে চলে আসবে লাইন ব্রেক করে। অ্যান্ড দেন আমি লেভেল তো অ্যাড করলাম। এবার দিব ডেটের জন্য ইনপুট ফিল্ডের টাইপ দিতে হবে ডেট। এইবার এখানে আইডি দিব ডেট, যেহেতু পরের মধ্যে ডেট ইউজ করছি এর লেভেলের। আইডি ইজ ইকুয়াল টু ডেট। দেখেন আমরা যখন কিছু একটা ইনপুট দিতে যাব তখন ডেট আকারে এটা নিবে। দেখেন এখানে ডে নিচ্ছে, মান্থ নিচ্ছে, ইয়ার নিচ্ছে। আমরা চাইলে ডেট নেওয়ার ক্ষেত্রে ডেট অ্যান্ড মান্থ একসাথে দিতে পারি। এটা সেম লাইনে আসছে। আমরা যদি নেক্সট লাইনে নিয়ে যেতে চাই ইনপুট ফিল্ডটাকে, দুইটার মাঝখানে বিআর ট্যাগ ইউজ করতে হবে। এবার আমরা দেখব ফাইল কিভাবে নিতে হয় ইউজারের কাছ থেকে। ফর এক্সাম্পল এখানে একটা লেভেল দিব, লেভেলে দিব ইমেজ, অ্যান্ড দেন এখানে দিব ইমেজ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ইমেজটা সেম লাইনে চলে আসলো। এটার উপর একটা লাইন ব্রেক বিআর ট্যাগ ইউজ করব, এটা যেন নিচের লাইনে চলে আসে। অ্যান্ড দেন একটা ইনপুট ফিল্ড ইউজ করব। ইনপুট ফিল্ডের টাইপ দিব ফাইল। দেখেন ফাইল চলে আসলো। আমি যদি ইমেজে ক্লিক করি, এই ফাইলটা অ্যাক্টিভ হচ্ছে না, কারণ এখানে আইডি ট্যাগ ইউজ করা, আইডি অ্যাট্রিবিউট ইউজ করা হয় নাই। আইডি দিব, ফরের মধ্যে যা আছে তা যদি আমি দিই, সেক্ষেত্রে আমি ইমেজে ক্লিক করলে এই ইনপুট ফিল্ডটাতে ক্লিক হয়ে যাবে। তো এখানে আমি
ক্লিক করতেছি। এবার আমি এটাতে ক্লিক করার মাধ্যমে ইমেজ আপলোড করতে পারবো। দেখেন 124.png ইমেজটা এখানে সিলেক্টেড হয়ে গেল। এভাবে আমরা ইমেজ কি করতে পারি, সিলেক্ট করতে পারি, আপলোড করতে পারি এই ফাইল ইনফো ট্যাগের মাধ্যমে। ইমেজ আর এই ফাইলের মাঝখানে যদি আমরা একটা লাইন ব্রেক নিই তাহলে ফাইল ইনফোটা নিচে চলে আসবে। জাস্ট বিআর ট্যাগ নিলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, ফাইল লেভেলটা উপরে থাকলো, ইনপুট ফিল্ডটা নিচে চলে আসলো। ফর্ম ট্যাগের ভিতরে আমরা চাইলে প্যারাগ্রাফ বা হেডিং ইউজ করতে পারি। আমি এখন একটা প্যারাগ্রাফ ইউজ করব। এটাতে দিব যে সিলেক্ট ইউর জেন্ডার। এবার জেন্ডার সিলেক্ট করার জন্য চেকবক্স দিব। এখানে চেকবক্স দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে ইনপুট ফিল্ড দিব আমাদের, এটাতে টাইপ দিব চেকবক্স, কন্ট্রোল-S সেভ করি। দেখেন চেকবক্স চলে আসলো। চেকবক্সের পরে কিন্তু লেভেল থাকে। এরপর আমরা লেভেল দিব ফর এখানে চেকবক্সের মধ্যে আইডি যেটা দিব সেটা ফরের মধ্যে হবে। ফর এক্সাম্পল এখানে দিলাম যে মেল, সুতরাং ফরের মধ্যেও মেল দিতে হবে, মেল। এবার এখানে কন্ট্রোল-S দিয়ে সেভ করছি, কিছুই দেখা যাচ্ছে না। এখানে লেভেল ট্যাগের মাঝখানে যদি আমরা টেক্সট দিই সেটা কিন্তু ভিজিবল হবে। আমি যদি এখানে দিই মেল, কন্ট্রোল-S দিয়ে সেভ করি, সাথে সাথে দেখেন মেল ট্যাগটা এখানে মেলটা ভিজিবল হয়েছে। এবার আমি যদি মেলে ক্লিক করি এটা সিলেক্টেড হয়ে যাবে, সিলেক্ট হয়ে গেছে। আবার যদি ক্লিক করি আনসিলেক্ট হয়ে গেল। এইবার বুঝতে পারছেন যে লেভেলের মধ্যে ফর কেন ইউজ করতে হয়। এটা এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এগুলোর ক্ষেত্রে অ্যাক্টিভ না হলেও সমস্যা নেই, আমরা ডিরেক্ট ইনপুট ফিল্ডে ক্লিক করার মাধ্যমে অ্যাক্টিভ করি। কিন্তু এটার ক্ষেত্রে খুব দরকার যে ফর ট্যাগটার মাধ্যমে ইনপুট ফিল্ডটাকে কানেক্টেড করা। এবার দিব নেক্সট লাইনে একটা লাইন ব্রেক ইউজ করব, বিআর ট্যাগ ইউজ করব। নেক্সট লাইনে আমরা দিব যে ফিমেল, ইনপুট ফিল্ড দিলাম, টাইপ দিতে হবে চেকবক্স। এরপরে দিব লেভেলের মধ্যে পরের মধ্যে দিতে হবে ফিমেল। এবার টেক্সটও দিব ফিমেল। দেখেন এবার যদি আমি ফিমেলে ক্লিক করি দেখবেন যে সিলেক্ট হচ্ছে না। দেখেন ক্লিক করতেছি কিন্তু এটা সিলেক্ট হচ্ছে না, ডিরেক্ট ইনপুট ফিল্ডে ক্লিক করা লাগতেছে সিলেক্ট করার জন্য। উপরেরটাও কিন্তু আমরা ইনপুট ফিল্ডে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করতে পারতেছি, আবার মেলের মধ্যে ক্লিক করলেও সিলেক্ট করতে পারতেছি। এই ফাংশনালিটি আনার জন্য কি করতে হবে, ফরের মধ্যে যে লেখাটা আছে সেটা ইনপুট ফিল্ডের আইডিতেও দিতে হবে। আইডি ইজ ইকুয়াল টু ফিমেল, কন্ট্রোল-S দিয়ে সেভ করছি। এবার আমি যদি ফিমেলে ক্লিক করি ফিমেলটা সিলেক্টেড বা আনসিলেক্টেড হয়ে যাবে। দেখেন ক্লিক সিলেক্ট, আবার যদি ক্লিক করি আনসিলেক্ট হয়ে গেল। এভাবে আমরা চেকবক্স অ্যাড করে থাকি। সিমিলারলি আমরা রেডিও বক্স অ্যাড করতে পারি। আমরা চাইলে এই চেকবক্স টাইপগুলোকে রেডিও করে দিতে পারি। আমি যদি এখানে রেডিও দিই সেক্ষেত্রে দেখেন এগুলো গোল আকারে আসতেছে, এটাকে যদি আমি রেডিও করে দিই দেখেন গোলাকারে আসতেছে ইনপুট ফিল্ডটা। এভাবে আমরা রেডিও অ্যাড করতে পারি বা এখানে আমরা রেঞ্জ দিতে পারি। রেঞ্জ যদি দিয়ে দেখেন এখানে আমরা রেঞ্জের মাধ্যমে কিছু একটা যদি নিতে চাই সেক্ষেত্রে রেঞ্জ ইউজ করব। ইনপুট টাইপের ক্ষেত্রে আমরা যদি রিসেট দিই সেক্ষেত্রে কী হবে, রিসেট বাটন আমরা এভাবে দিতে পারি। যদি রিসেট টাইপ দিই সেক্ষেত্রে সেটা রিসেট বাটন হিসেবে কাউন্ট হবে। দেখেন এই ফর্মের মধ্যে এই রিসেট বাটনটা দেওয়ার ফলে ফর্মটা রিসেট হয়ে যাচ্ছে। আমি যদি এখানে কিছু একটা লিখি, এটা যদি আমি রিসেট করতে চাই রিসেট বাটনে ক্লিক করব, সব কিছু রিসেট হয়ে যাচ্ছে। আমি এটাকে আবার চেকবক্স করে দিচ্ছি, এটাকেও আমি চেকবক্স করে দিচ্ছি, কন্ট্রোল-S দিয়ে সেভ করছি। দেখেন চেক হয়ে গেল। এবার আমরা রিসেট বাটনটা এখানে অ্যাড করব, ইনপুট টাইপ রিসেট, কন্ট্রোল-S দিয়ে সেভ করি। এখানে একটা বিআর ট্যাগ অ্যাড করি যাতে করে এটা নেক্সট লাইনে চলে আসে।
কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, রিসেটটা নিচে চলে আসছে। দেখেন আমি এটা সিলেক্ট করছি, এরপর এখানে ডেট সিলেক্ট করছি, লেখা দিচ্ছি, এখানে লেখা দিচ্ছি। আমি যদি রিসেট বাটনে ক্লিক করি পুরো ফর্মটা রিসেট হয়ে গেল। এভাবে আমরা ফর্ম এলিমেন্ট ইউজ করে থাকি। এরপর আমরা সাবমিট বাটন ইউজ করতে পারি। ইনপুট ফিল্ডের মাধ্যমে আমরা সাবমিট বাটন ইউজ করতে পারি। দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, সাবমিট বাটন চলে আসছে। এটার মাধ্যমে আমরা সাবমিট করে থাকি। ফর্মের মধ্যে অ্যাকশন দেওয়া থাকে। এখন আমরা এখানে যদি আমরা কোনো একটা অ্যাকশন সেট করে দিই, সেটা ট্রিগার হবে যখন আমরা সাবমিট করব। সো এখানে দেখেন এটা আমাদের এই মুহূর্তে এই ট্রিগারের বিষয়গুলো দরকার নেই। আমরা জাস্ট ফর্ম ট্যাগটার ইউসেজ দেখলাম যে কিভাবে আমরা ফর্ম ট্যাগ ইউজ করতে পারি। ফর্ম ট্যাগের মাধ্যমে ইউজার থেকে বিভিন্ন ডাটা নিতে পারি। ফর্মের মধ্যে আরেকটা জিনিস দেখানো উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে কিভাবে আমরা ড্রপ ডাউন অ্যাড করতে পারি কিছু একটা সিলেক্ট করার জন্য। আমরা ড্রপ ডাউন অ্যাড করার জন্য একটা লেভেল দিচ্ছি, ফর এক্সাম্পল স্কিলসের মধ্যে দিলাম যে সিলেক্ট স্কিল। এবার এটার নিচে দিব, এটাতে বিয়ার ট্যাগ দিব যাতে লাইন ব্রেক করে নিচে চলে আসে। এরপরে দিব সিলেক্ট। দেখেন সিলেক্ট দিব, এরপরে আইডি দিব। এখানে উপরে যে ফর লেভেলের মধ্যে ফরে যা দিছি আইডিতে তা দিতে হবে। এন্ড দেন ক্লোজ করছি, সিলেক্ট। দেখেন সিলেক্ট ট্যাগ ওপেন করছি, সিলেক্ট ট্যাগ ক্লোজ করছি। এটার মাঝখানে অপশনগুলো দিতে হবে। আমি এখানে সিলেক্ট ইউর, এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট স্কিল ফিমেলের পাশে কিন্তু সেম লাইনে চলে আসছে। এই জন্য সিলেক্ট স্কিলের উপর একটা ব্রেক ট্যাগ দিব বিআর, যাতে করে নেক্সট লাইনে চলে আসার মতো। সিলেক্ট স্কিল দিছি, এরপরে সিলেক্ট ট্যাগ শুরু করছি, সিলেক্ট ট্যাগ শেষ করছি। এটার মাঝখানে দিব হচ্ছে অপশনগুলো। এখানে আমরা একটা নেম দিতে পারি, নেমটা হবে স্কিল। এরপর আমরা একটা ইনিশিয়াল ভ্যালু সেট করে দিতে পারি, ফর এক্সাম্পল এটার ভিতরে আমরা অপশনগুলো দিব। এখানে আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা অপশন অ্যাড করেছি। আমি জাস্ট কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, দেখেন বাই ডিফল্ট প্রথম অপশনটা দেখাচ্ছে, এরপরে নিচে বাকি অপশনগুলো দেখাচ্ছে সিএসএস, জাভাস্ক্রিপ্ট। আমি যদি জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করি, দেখেন জাভাস্ক্রিপ্ট সিলেক্টেড হয়ে গেল। আমি যদি রিসেটে ক্লিক করি, এটা রিসেট হয়ে গেল। আমি যদি নোড.js সিলেক্ট করি, দেখেন নোড.js সিলেক্টেড হয়ে গেল। এভাবে দেখেন অপশন ট্যাগ থাকবে, অপশন ট্যাগের ভিতরে একটা ভ্যালু ট্যাগ থাকবে, ভ্যালু অ্যাট্রিবিউট থাকবে। ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে আমরা ভ্যালুটা দিব HTML। এরপরে অপশনের মাঝখানে যেটা থাকবে সেটাই আমরা এখানে সিলেকশনের মধ্যে দেখতে পাবো। ফর এক্সাম্পল আমি যদি HTML-টাকে চেঞ্জ করে যদি HT করে দিই, দেখেন শুধু HT-টা দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ এখানে মাঝখানে অপশন ট্যাগের মাঝখানে আমরা যেটা লিখবো সেটা আমরা ভিজুয়ালি দেখতে পাবো। আর সিলেকশনের ক্ষেত্রে ভ্যালুটা সিলেক্ট হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা, কিন্তু আমরা যখন সিলেক্ট করবো ডাটাবেজে ডাটা পাঠাবো, তখন ছোট হাতের HTML-টাই ডাটাবেজের মধ্যে যাবে। এভাবে আমরা সিলেক্ট ট্যাগটা ইউজ করে থাকি। এভাবে আমরা ফর্ম ট্যাগটা ইউজ করে থাকি। দ্যাটস অল অ্যাবাউট দ্য ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ সম্পর্কে আরও ভালোভাবে জানতে চাইলে আপনারা জাস্ট গুগল করবেন ফর্ম এলিমেন্টস ফর HTML। সেখানে আপনারা অনেক কন্টেন্ট দেখতে পাবেন। W3 স্কুলের কন্টেন্ট আছে, এরপরে MDN এর কন্টেন্ট আছে, প্রোগ্রামাইজের কন্টেন্ট আছে। ওখান থেকে আপনারা আরও বিস্তারিতভাবে ফর্ম ট্যাগ সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। এবার আমরা দেখব কীভাবে টেবিল আমরা ইউজ করতে পারি আমাদের HTML ওয়েবসাইটের মধ্যে। আমি জাস্ট ফর্ম ট্যাগগুলোকে সিলেক্ট করে কমেন্ট করে দিচ্ছি। এবার দেখব আমরা
টেবিল কিভাবে ইউজ করতে পারি। আমি এখানে একটা হেডিং দিচ্ছি টেবল। সো একটা হেডিং দিলাম টেবল, এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাউজারের মধ্যে। এবার দেখব টেবল ট্যাগ কিভাবে আমরা ইউজ করি। টেবল ট্যাগ ইউজ করার জন্য আমরা টেবল ট্যাগ ইউজ করে থাকি। টেবল ট্যাগের ভিতরে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে টি হেড, একটা হচ্ছে টি বডি অর্থাৎ টেবল বডি, এরপরে আরেকটা হচ্ছে টি ফুট। আমরা হেডিংটা, টেবলের হেডিংটা টি হেডের মধ্যে লিখে থাকি, যেমন ধরেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড এইজ। টিআর এর ভিতরে একটা টিআর মানে হচ্ছে একটা টেবলের রো কীরকম, এই যে দেখেন এক্স এক্সিস বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে রো। আমি এখানে যেন বর্ডার দেখা যায় সেজন্য বর্ডার সিলেক্ট করে দিব 1, সিলেক্ট করলাম, দেখেন এরপরে এখানে বর্ডার দেখা যাচ্ছে কিন্তু এখানে একটা স্পেসিং দেখা যাচ্ছে। প্রত্যেকটা টেবলের যে সেল আছে সেই সেলের মধ্যে একটা স্পেস দেখা যাচ্ছে, সেই স্পেসটা 0 করে দিব, সেল স্পেসিং 0 অ্যান্ড সেল প্যাডিং 10 করে দিব। এখন দেখেন সেলের মধ্যে একটা স্পেস দেখা যাচ্ছে কিন্তু ভিতরে লেখাগুলার লাইনের মধ্যে কোনো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না। সেল ফেডিং দ্বারা লেখা এবং যে সেলগুলো আছে সেগুলোর মাঝখানে একটা স্পেস তৈরি হবে, আর সেল স্পেসিং 0 দ্বারা এখানে মাঝখানে যে স্পেস দেখা যাচ্ছে সেই স্পেসটা চলে যাবে। আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি রেজাল্টটা দেখতে পাবেন। দেখেন মাঝখানে একটা ফেডিং চলে আসলো, এই যে লেখার লাইনের মাঝখানে, সেটা হচ্ছে সেল ফেডিং 10, সেই জন্যই সেই ফেডিংটা আসছে। এরপরে টিআর একটা টেবিল রো দ্বারা দেখেন এই একটা রো তৈরি হয়েছে, এখানে একটা রো তৈরি হয়েছে। এইদিকে যেটা আছে মানে উপর থেকে নিচে যেটা হবে সেটা হচ্ছে টেবলের কলাম, আর লেফট থেকে রাইটে যেটা যাবে সেটা হচ্ছে টেবিলের রো। সো একটা টেবিলের রো এর মধ্যে আমরা 3টা হেডিং দিছি, এই জন্য 3টা কলাম হয়েছে। এবার আমরা সেই কলাম বরাবর টেবল বডিতে আরেকটা রো অ্যাড করব, যেটাতে টি আর দিয়ে, যেটার মাঝখানে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে এবং এজ থাকবে। এগুলো হবে টিডি দিয়ে। টেবল হেডিং আমরা কি দিয়ে লিখছিলাম, টিএইচ দিয়ে টিআর এর ভিতরে, আর এখানে টেবল ডাটা দিয়ে হেডিং কলামগুলা লিখব। এখানে দেখেন টিআর হচ্ছে একটা রো, সেই রো এর ভিতরে একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। এই যে দেখেন একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম। এরপরে আরও একটা যদি রো অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা টিআর ট্যাগ ইউজ করব। টিআর ট্যাগের ভিতরে 3টা টেবল ডাটা নিব। দেখেন 3টা টেবল ডাটা নিছি, একটা কলাম হয়েছে প্রথম টিডি এর জন্য, দ্বিতীয় টিডি এর জন্য আরেকটা কলাম হয়েছে, তৃতীয় টিডি এর জন্য আরেকটা কলাম হয়েছে, 1টা 2টা 3টা কলাম হয়েছে। এভাবে আমরা টেবল হেড দিতে পারি। টেবল হেড বরাবর যে লেখাগুলা থাকবে সেগুলোর জন্য আমরা টি বডি ইউজ করব। টি বডির ভিতরে যতগুলা রো লাগবে আমরা ততগুলা রো অ্যাড করব। এখানে দেখেন টিএইচ এবং টিডি এর মধ্যে পার্থক্যটা, টিএইচটা বোল্ড আকারে দেখাচ্ছে। আমরা যে টেবিল রো এর ক্ষেত্রে টিডি ইউজ করছি সেগুলো কিন্তু বোল্ড আকারে দেখাচ্ছে না। আমরা এখানে টেবিল ফুটার ইউজ করব একটা, সেটাও আমরা টিআর দিয়ে ইউজ করব, অর্থাৎ একটা রো থাকবে সেখানে টিডি থাকবে হচ্ছে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ টেবল। কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, দেখেন জাস্ট একটা টেবিল ডাটা হিসাবে দেখাচ্ছে। আমরা যদি চাই যে এই টেবল ডাটাটা সম্পূর্ণ টেবিল রোটা দখল করে থাকবে, সেক্ষেত্রে আমরা টিডি এর ক্ষেত্রে কল স্প্যান, অর্থাৎ কলাম স্প্যান করবে 3টা,
এখানে 3টা যেহেতু কলাম আছে, সেই 3টা কলামই এ দখল করবে। সেটা ডিক্লেয়ার করছি কিভাবে? কল স্প্যান লিখার মাধ্যমে। আমরা যদি রু স্প্যান রু দখল করতে চাই বেশি, সেক্ষেত্রে আমরা রু স্প্যান লিখব। টেবল ট্যাগ সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য আপনারা জাস্ট গুগল করবেন টেবল ইন HTML, তাহলে আপনারা HTML সম্পর্কে W3 স্কুল এবং MDN এ খুব সুন্দরভাবে আরও বিস্তারিতভাবে টেবিল সম্পর্কে জানতে পারবেন। অন্যান্য যে কন্টেন্টগুলো আছে সবগুলাই কিন্তু আপনারা W3 স্কুলের মধ্যে খুব গোছালোভাবে পাবেন। HTML এর অ্যাট্রিবিউট কি, HTML এর হেডিং, প্যারাগ্রাফ, কালার্স, ইমেজ, ফেবিকন, পেজ টাইটেল সব কিছু সম্পর্কে আরও খুব সুন্দরভাবে ধারণা পাবেন ইনশাআল্লাহ। এবার আমরা HTML এ যা যা শিখছি, যা যা কমেন্ট করে দিয়েছিলাম সব কিছু আনকমেন্ট করে দেব। আমরা HTML কোর্সের মধ্যে যা যা শিখলাম তা আনকমেন্ট করে দিলে এই যে দেখতে পাচ্ছেন হেডিংস শিখছি, প্যারাগ্রাফ শিখছি, এগুলোকে কীভাবে প্যারাগ্রাফকে কীভাবে ফরম্যাটিং করতে হয় তা শিখছি। এরপর আমরা লিঙ্ক আপ কীভাবে করতে হয়, ইন্টারনাল লিঙ্ক কীভাবে করতে হয়, এক্সটার্নাল লিঙ্ক কীভাবে করতে হয়। এই যে আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি, কন্ট্যাক্ট পেজে নিয়ে যাচ্ছে, সেম ওয়েবসাইটের হোম পেজে ক্লিক করলে হোম পেজে নিয়ে আসতেছে। এরপর ইমেজ আর ভিডিও সেম লাইনে হয়ে গেল, কারণ এরা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এগুলাকে নেক্সট, যেমন এই ভিডিওটাকে যদি আমি নেক্সট লাইনে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। ভিডিও, এই যে দেখেন ভিডিও ট্যাগ শুরু হয়েছে, ভিডিও আর ইমেজের মাঝখানে আমি একটা ব্রেক ট্যাগ ইউজ করতেছি এবং সেভ করে দিলাম Ctrl+S দিয়ে। দেন ইমেজ ট্যাগটার পরে নেক্সট লাইনে চলে আসলো ভিডিওটা। সো এইভাবে আমরা কাভার করছি HTML এর বেসিক টু অ্যাডভান্স। একটা ওয়েবসাইটে কী কী থাকতে পারে দেখেন, একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য। একটা ওয়েবসাইটের মধ্যে ইমেজ থাকবে, বাটন থাকবে, এরপরে ভিডিওস থাকবে, এরপরে কন্ট্যাক্ট ফর্ম থাকবে, দেখেন কন্ট্যাক্ট ফর্ম। সো একটা ওয়েবসাইটের মধ্যে যা যা থাকা উচিত, যা যা তার সব কিছুই কিন্তু আমরা HTML এই কোর্সের মাধ্যমে কভার করার চেষ্টা করছি। একটা ওয়েবসাইটের মধ্যে দেখেন প্রথমে একটা লিঙ্কের জন্য উপরে একটা নেভিগেশন বার আছে। সো এই নেভিগেশন বারটাকে আমরা কিভাবে ডিক্লেয়ার করব, এখানে বিভিন্ন সেকশন দেখতে পাচ্ছেন। এখানে একটা হিরো সেকশন আছে, এরপরে ক্যাটাগরিসের জন্য একটা সেকশন আছে, ফিচার প্রোডাক্টের জন্য একটা সেকশন আছে, ভিডিওর জন্য সেকশন আছে, এভাবে একদম নিচে একটা ফুটার আছে। এই জিনিসগুলার একটা নাম দিয়ে এই সেকশনগুলোকে আমরা ওয়েবসাইটে কিভাবে ডিক্লেয়ার করব, সেটাই হচ্ছে সিমেন্টিক HTML। এবার দেখবো আমরা সিমেন্টিক HTML, অর্থাৎ HTML এর অনেকগুলো ট্যাগ আছে যেগুলো আমরা কন্টেনার হিসাবে ইউজ করি। আপনার যদি একটা মুদির দোকান থাকে, সেক্ষেত্রে আপনি আপনার দোকানের জিনিসপত্রগুলো কীভাবে আপনি গোছায় রাখবেন। ফর এক্সাম্পল, আপনি চিনির জন্য একটা কন্টেনার রাখবেন, আপনি তেলের জন্য একটা কন্টেনার রাখবেন। অনুরূপভাবে আমরা HTML এর ক্ষেত্রেও সেরূপ কন্টেনার ইউজ করে থাকি। যেমন আমরা ডিপ কন্টেনার আপনার ইউজ করে থাকি। ডিপ, মনে করেন যে আপনি এই ডিপের মধ্যে হেডিং ট্যাগগুলা রাখলেন। আমরা যতগুলো হেডিং ট্যাগ ইউজ করছি প্রথম সেকশনের মধ্যে, সেই সব হেডিংগুলো আমরা একটা ডিপের মধ্যে রাখছি। এরপরে আমরা চাইলে এই ডিপের যদি কালার চেঞ্জ করে দিই, স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, রেড যদি করে দিই, Ctrl+S দিয়ে সেভ যদি করে, দেখেন এই ডিপটার ভিতরে সব হেডিং কিন্তু রয়েছে। আমি যদি কালারটা রিমুভ করে দিই, দেন ডিপটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবার আমি যদি এটা ছোট ক্ষেত্রে, ছোট কন্টেনার যদি লাগে, আমরা ডিপ ইউজ করব। আমরা যদি প্যারাগ্রাফ যে সেকশনটা, সেই সব প্যারাগ্রাফকে আমরা আরেকটা ডিপের মধ্যে রাখবো। ডিপ ট্যাগ শুরু, ডিপ ট্যাগ শেষ হবে কোথায়?
সবগুলা প্যারাগ্রাফ কভার করার পরে আমরা ডিপ ট্যাগটা শেষ করব। দেখেন সবগুলা প্যারাগ্রাফ আমরা কি করছি, ডিপ ট্যাগের মধ্যে নিয়ে আসছি। এরপরে এই দুইটা ডিপকে একটা সেকশনের মধ্যে নিয়ে আসব। সেই সেকশনটা হচ্ছে ফার্স্ট ক্লাস, অর্থাৎ আমরা মনে করেন যে একটা সেকশনের মধ্যে নিয়ে আসব দুইটা ডিপকেই। প্রথমে একটা ডিপ ইউজ করছি, পরে আরেকটা ডিপ ইউজ করছি, এরপরে সেকশন ট্যাগ শেষ করছি। অর্থাৎ সেকশনের ভিতরেই ডিপ এবং প্যারাগ্রাফের পোর্শনটুকু চলে আসছে। আমি যদি সেকশনের কালার চেঞ্জ করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন সেকশনটা কি কি কভার করছে। স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, রেড, কন্ট্রোল এস যদি সেভ করি, দেখেন প্যারাগ্রাফও কাভার করছে, প্যারাগ্রাফও কাভার করছে, এরপর উপরে যে হেডিংসগুলো আছে সেগুলোও কাভার করছে সেকশনের মাধ্যমে। সো আমরা ওয়েবসাইটের মধ্যে সেকশন কখন ইউজ করব, আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটের মধ্যে দেখিয়েছি যে এখানে অনেকগুলা সেকশন আছে। এটা হচ্ছে হিরো সেকশন। এই জিনিসগুলা একটা সেকশনের মধ্যে রাখবো, একটা সেকশন ট্যাগের মধ্যে সব বাই ক্যাটাগরি জিনিসগুলো একটা সেকশনের মধ্যে রাখবো। এবার এখানে যে নেভিগেশন বারটা ইউজ করছি সেটা ন্যাব যে কোড আছে, ন্যাব যে ট্যাগ আছে, ন্যাব ট্যাগের মধ্যে রাখবো। ফর এক্সাম্পল ন্যাব, এখানে যদি কন্ট্যাক্ট ডট এইচটিএমএলটা রাখি। এইচটিএমএল কোর্সটি সফলভাবে সম্পন্ন করার জন্য আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এটি ওয়েব ডেভেলপমেন্টের প্রথম ধাপ। আপনার এখন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এইচটিএমএল অনুশীলন করা এবং সিএসএস সম্পর্কে জানা, যেটা আপনার এইচটিএমএল ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন ওয়েবসাইটে রূপান্তর করবে। আপনারা ভবিষ্যতে কোন ধরনের ভিডিও পেতে চান সেই সম্পর্কে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি আপনার শেখার যাত্রায় সঙ্গী হতে পেরে সত্যি আনন্দিত। আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।